হ্যালো জিনিয়াসরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। আমরা আজকে ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের টপিক্সটা নিয়ে ডিসকাস করব। আমরা জানি যে তোমরা অনেকেই এই ক্ষেত্রফল নির্ণয়ে অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের টপিক্সটাকে অনেকেই ভয় পাও, অনেকে আবার ভালো লাগে। বাট এখানে ওভারঅল আমি আজকে এই ক্ষেত্রফল নিয়ে এত মোটামুটি ভালো রকম ডিসকাস করব যেন এই ক্ষেত্রফল নিয়ে তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম না হয়। অর্থাৎ এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টের যে কোনো জায়গায় ইঞ্জিনিয়ারিং বা তোমার ভার্সিটি লেভেলের অ্যাডমিশন টেস্টে তোমার এখান থেকে কোনো প্রশ্ন আসলে তুমি যেন আর ভয় নাও পাও অন্তত, ঠিক আছে? তুমি যদি ক্লাসটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে পারো তাহলে ইনশাল্লাহ ইন্টিগ্রেশন নিয়ে তোমাদের আর কোনো ভয় থাকার কথা নয়। তো আমরা ইন্টিগ্রেশনের ডিটেলসে ডিসকাস করার চেষ্টা করব। তো আজকে এখন তোমার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশনের পার্ট 1 আমরা ডিসকাস করব, আলোচনা টাইপ বাই টাইপ, বা তোমার হচ্ছে যে ইন্টারসেক্টিং পয়েন্ট বা তোমার ফিগার অনুযায়ী, বা কখনো গ্রাফ ড্র করা লাগবে, কখনো গ্রাফ ড্র করা লাগবে না। হ্যাঁ, আমাদের আরেকটা বড় ভয় আছে, সেটা হচ্ছে গ্রাফ আমরা ড্র করতে ভয় পাই। তো আমি এখানে ডিসকাস করার চেষ্টা করেছি যে দেখো যে এখানে ডিসকাস করার চেষ্টা করেছি গ্রাফ ছাড়া এবং গ্রাফ সহ আমরা কিভাবে ইন্টিগ্রেশনগুলো ক্ষেত্রফলগুলো বের করে ফেলতে পারি। কিছু রেগুলার বডি, অর্থাৎ আমরা যে বডিগুলোর বা যে ফিগারগুলোর তোমার হচ্ছে ক্ষেত্রফল বের করতে জানি ফর্মুলা দিয়ে, সেগুলো তো পারবোই, কিন্তু যে ফিগারগুলোর আমরা ক্ষেত্রফল বের করতে পারবো না ফিগারগুলো দিয়ে, সেগুলোর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনগুলো অ্যাপ্লাই করে থাকি। তো ইন্টিগ্রেশনগুলো অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের গ্রাফ ড্র করতে পারা লাগে। মোস্ট অফ দ্য কেস গ্রাফ ড্র করতে পারলে অঙ্কগুলো খুব সহজে পারা যায়, গ্রাফ ড্র করতে না পারলে কিছু অঙ্ক আছে পারাই যায় না। হ্যাঁ, তবে ম্যাক্সিমাম অঙ্ক গ্রাফ ড্র না করে আমরা ক্যালকুলেট করা শিখবো। হ্যাঁ, কিছু দু চারটা অঙ্ক আছে যেগুলো গ্রাফ ড্র করতেই হবে, আদারওয়াইজ অন্য কোনোভাবে শর্টকাট ফর্মুলা বা কোনোভাবেই এটা ক্যালকুলেট করা যাবে না। সেই জিনিসগুলোকে আমি গ্রাফ ড্র করেই দেখাবো। বাট মোস্ট অফ দ্য কেস আমি গ্রাফ ড্র না করেই কেমন করা যায় সেটা দেখানোর চেষ্টা করব, এবং সেই সাথে গ্রাফ ড্র করেও দেখাবো। গ্রাফ ড্র না করে এবং গ্রাফ ড্র করে দুটোভাবেই আমি দেখানোর চেষ্টা করব। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি লেগে থাকতে পারো, তুমি ইন্টিগ্রেশনে নিজের বস হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা যাক, চলো আমরা শুরু করে দিই। হ্যাঁ, এবার আসো ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে ইজি রুলস যেটা, সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে ইজি রুলসের ব্যাপারটা কি খেয়াল করো। এই যে এরিয়া ইজিকাস্ট হচ্ছে আমাদের যে দুটো ফাংশন দেওয়া থাকবে। ধরো আমার একটা গ্রাফ দেওয়া আছে, দুটো গ্রাফ দেওয়া আছে, লাইক এই দুটো গ্রাফ দেওয়া আছে, এই দুটো গ্রাফ দেওয়া আছে, এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স। তাহলে এর ক্ষেত্রফল কি হবে? তাহলে চিন্তা করে দেখো, এফ অফ এক্স আর জি অফ এক্স দ্বারা যে আবদ্ধ ক্ষেত্রফল ততটুকু, এইটুকু আমাদের, এইটুকু না আবদ্ধ ক্ষেত্রফল, এইটুকু না শুধুমাত্র আমাদের, বলো তো? ইয়েস, আবদ্ধ ক্ষেত্রফল এইটুকু। কিন্তু এই এফ অফ এক্স দ্বারা কতটুকু ক্ষেত্রফল কভার করে? এই এফ অফ এক্স দ্বারা এই পুরো ক্ষেত্রফলটা কভার করে। হ্যাঁ, এফ অফ এক্স দ্বারা এই পুরো ক্ষেত্রফল কভার করে, তাই না? ইয়েস, এই এফ অফ এক্স দ্বারা পুরো ক্ষেত্রফল কভার করে। আবার এখানে জি অফ এক্স আছে, এক্স অক্ষের সাথে জি অফ এক্স আছে, জি অফ এক্স দ্বারা কোন ক্ষেত্রফলটা কভার করে? এই যে এইটুকু ক্ষেত্রফল কভার করে। তার মানে এই বড় ক্ষেত্রফল থেকে যদি ছোট ক্ষেত্রফল বাদ দিই, তাহলে তো আমরা এই শেডেড এরিয়াটা, অর্থাৎ তোমার হচ্ছে যে দাগকৃত এরিয়াটাকে আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। এভাবেই আমাদের অ্যাকচুয়ালি তোমার বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বাদ দিলে আমরা মাঝখানে ক্ষেত্রফলটা পেয়ে যাব। এটাই হচ্ছে এই দুই গ্রাফের মধ্যবর্তী ক্ষেত্রফল নির্ণয় করার মেন প্রসিডিউর। তো আসো আমরা আরও বেশ কিছু ইজি রুলস বা শর্টকাট বা তোমার হচ্ছে ডিটেলসে রিটেন এবং এমসিকিউ দুটোতে যেন করতে পারি, এই টাইপের জিনিসগুলো ডিসকাস করব। চলো আমরা একটু ইন্ট্রোডাকশন থেকে আমরা সামনের দিকে আগায় যাই। ওকে, এবার দেখো যদি গ্রাফগুলোর ফিগারগুলো কেমন হয় তখন আমরা কেমন করে করব সেই জিনিসগুলো আমি বলবো। এর আগে আমাদের কিছু ব্যাপার একটু বোঝা দরকার। সেটা হচ্ছে গিয়ে যে তোমার খেয়াল করো, এই যে আমি যেমন এখানে বললাম যে এফ অফ এক্স জি অফ এক্স এর মধ্যে ক্ষেত্রফল, এটা আমাদের কি আছে? এক্স অক্ষ বরাবর দুটো ভ্যালু দেওয়া আছে, এ এবং বি। তাই আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারি এইভাবে, যে এফ অফ এক্স মাইনাস এটা যে তোমার এটা যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, এর থেকে বি পর্যন্ত। বাট যদি ওয়াই অক্ষ বরাবর হয় গ্রাফ দুটো বা লাইন দুটো ওয়াই অক্ষ বরাবর হয়, লাইক তোমার হচ্ছে এই লাইনটা মনে করো এফ অফ এক্সের বা গ্রাফ হচ্ছে এফ অফ এক্স, আর এটা হচ্ছে জি অফ এক্স, এবং এখানে ওয়াই অক্ষ বরাবর ভ্যালু দেওয়া আছে, এখানে সি, এখানে ডি দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলটা কী হবে? যে এফ অফ এক্স মানে এটা তো পুরোটা, এফ অফ এক্স মানে তো পুরোটা কভার করবে, আর জি অফ এক্স কভার করবে কোনটা বলো তো? জি অফ এক্স কভার করবে কোনটা? জি অফ কভার এইটুকু, তাই না? এইটুকু কভার করবে। তো আমরা পুরো ক্ষেত্রফল থেকে যদি এইটুকু বাদ দেই তাহলে আমরা এই যে এইটুকু ক্ষেত্রফল পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের ডিসকাস করার মেইন মোটিভ, যে আমরা এইভাবে ডিসকাস করে তোমার হচ্ছে ক্ষেত্রফলগুলো খুব সহজে বের করে ফেলতে পারি। ওকে, অলরাইট, যেহেতু ক্ষেত্রফলগুলো আমরা বের করে ফেলবো, সো আমরা এই ক্ষেত্রফল বের করার জন্য কিছু প্রিপারেশন দরকার হয়, যেমন গ্রাফগুলো আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, দেখো আমি গ্রাফগুলো নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করব, বাট তুমি যদি না চাও তাহলে এই জায়গাটুকু স্কিপ করে যেতে পারো। যেহেতু পার্ট 1, পার্ট 2তে আমরা আসলে পার্ট 1-এর পরে কিছু ক্ষেত্র আছে যেগুলোতে আমরা খুব বেশি ইজি ওয়েতে অ্যাপ্লাই করব, এবং এখানে আমি ইন্ট্রোডাকশানে গ্রাফ কেমনে ড্র করা লাগে, ইন্টারসেক্টিং পয়েন্ট কেমনে বের করা লাগে, কোন গ্রাফের ফিগারগুলো কেমন হবে, তোমার এই জিনিসগুলো বেশি দেখাবো। সো যদি বেশি ভালো করে বেসিক ক্লিয়ার করে শিখতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমার ব্যাপারটা
খুব সহজ হয়ে যাবে আশা করা যায়। এবং এই ভিডিওটা দেখার পরে তুমি বইয়ে প্রবলেমগুলো সলভ করতে যাবা বা কোশ্চেন ব্যাংকে প্রবলেমগুলো সলভ করতে যাবা ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত, দেখবা যে তুমি প্রায় সব অঙ্কই পাচ্ছ। ওকে, অলরাইট, চলো তাহলে এখন আমরা এই যে জিনিসগুলো আছে প্রথম থেকে শুরু করি। ব্যাপারটা হচ্ছে কি খেয়াল করো, ধরো বলো তো আমাদের 1 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল কি বলো তো? বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফল কি বলো তো? বৃত্তের ক্ষেত্রফল 1 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে বৃত্তটা দেখতে আমাদের কেমন বলো তো? বৃত্তটা দেখতে বৃত্তের মতো আবার কেমন হবে কি কোন? ওকে, বৃত্তটা দেখতে বৃত্তের মতোই। ওকে, কারেক্ট। দেখো বৃত্তটা দেখতে বৃত্তের মতো, তাই না? ইয়েস, এটা বৃত্তটা দেখতে বৃত্তের মতোই, ঠিক আছে। এখন আমি যদি এখানে মনে করো যে একটা ই নেই, হ্যাঁ, আর একটা ই নেই, কি নেব? কি কিছুই না, জাস্ট দেখো তোমার হচ্ছে কি এটা বৃত্তের কেন্দ্র, তাই না? এটা বৃত্তের কেন্দ্র। ওকে, এটা বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এটাও আর এটাও আর। তাই বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে পাই ইন্টু আর, তাই না? তাই আমাদেরকে পাই আর স্কোয়ার হয়েছে। এখন আমি যদি বলি 2 নম্বরে তোমার হচ্ছে গিয়ে যে উপবৃত্তের ক্ষেত্রফল কি হবে? উপবৃত্তের ক্ষেত্রফল কি বলতো? উপবৃত্ত দেখতে কেমন বলতো? উপবৃত্ত দেখতে আমাদের মোটামুটি এরকম, দেখো তুমি জানো অলরেডি এটা উপবৃত্ত, তাই না? আচ্ছা, এটাকে আরেকটু করি, মোটামুটি এটা উপবৃত্ত। ওকে, দেখো এই উপবৃত্তের জন্য আমরা কি করব? ওকে, দেখো এই উপবৃত্তের জন্য খেয়াল করো, এই উপবৃত্তের কেন্দ্র কোনটা? একটা বৃত্ত বা উপবৃত্তের ক্ষেত্রফল তার কেন্দ্রের স্থানাঙ্কের উপর নির্ভর করে না। বৃত্ত বা উপবৃত্তের ক্ষেত্রফল তার তোমার হচ্ছে ব্যাসার্ধ বা তার ওই কেন্দ্র থেকে কোনো একটা প্রান্তের দূরত্ব এর উপর নির্ভর করে ক্ষেত্রফলটা। আমরা কেন্দ্র স্থানাঙ্ক যেখানে চেঞ্জ হোক না কেন, যদি ব্যাসার্ধ ঠিক থাকে তাহলে সকল বৃত্তের ক্ষেত্রফল প্রায় একই রকমই হবে, ঠিক আছে? প্রায় না, ঠিক আছে, এক্স্যাক্টলি একই রকমই হবে। ওকে, অলরাইট, তাহলে দেখো এখন আমরা যদি এখানে বলি যে এটা যেটা উপবৃত্তের সমীকরণ কি বলো তো? আমরা জানি উপবৃত্তের সমীকরণ হচ্ছে তোমার x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল হচ্ছে 1, তাই না? উপবৃত্তের ক্ষেত্র মানে উপবৃত্তের সমীকরণ হচ্ছে এটা। তাহলে উপবৃত্তের জন্যে দেখো এইটুকু এরিয়া কত? এইটুকু এরিয়া কত বলো তো? এইটুকু এরিয়া হচ্ছে আমাদের b, তাই না? আর এইটুকু এরিয়া কত বলো তো? এটাই বলতেছে কেন, এই দূরত্বটুকু কত বলো তো? a, অর্থাৎ এটা হচ্ছে বৃহদাকারের যে ক্ষুদ্র অক্ষ, তাই না? এখন আমাদের কেন্দ্র থেকে যে দূরত্ব, এটাকে আমরা ব্যাসার্ধের মতো চিন্তা যদি করি তাহলে এরিয়াটা বেরিয়ে যাবে আমাদের এইভাবে। খেয়াল করে দেখো, যেহেতু একটা রাউন্ড শেপ, সো এটার এরিয়াটা আসবে আমাদের হচ্ছে, খেয়াল করে দেখো, এরিয়াটা আসবে হচ্ছে যে পাই ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ এই উপবৃত্তের ক্ষেত্রফল হবে পাই এ বি। এটা আমরা প্রমাণ করে দেখাবো যে এই উপবৃত্তের ক্ষেত্রফল পাই এ বি কেমন করে আসলো। আমি জাস্ট আপাতত বোঝার জন্য বলতেছি, এই ক্ষেত্রফলটা এই শেপটা আমরা নির্দিষ্ট এগুলো আমরা জানি, তাই এর ক্ষেত্রফলগুলো খুব সহজে বের করে ফেলা যায়। অ্যান্ড যেগুলোর ক্ষেত্রে জানা যাবে না বা যেগুলোর ক্ষেত্রে প্রবলেম থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা কী করবো সেটা নিয়ে আমাদের আজকের ডিসকাস করার বিষয়। ওকে, অলরাইট, টেনশন নিও না, খুব সহজে তোমরা বুঝতে পারবা। এবং হচ্ছে গিয়ে এরপর থেকে তোমাদের প্রবলেমগুলো আর থাকার কথা নয় ইন্টিগ্রেশনের। তবে হ্যাঁ, কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমাকে মোটামুটি ইন্টিগ্রেশন করতে পারতে হবে। আবার তোমার হচ্ছে যে কখনো কখনো ফিগার ড্র করার প্রয়োজন, মোটামুটি কিছু ফিগার সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। তুমি যদি ফিগারের কিছু নাই বুঝো, যে মনে করো যে বৃত্ত দেখতে কেমন, তুমি যদি বলো বৃত্তে দেখতে এমন, মানে তুমি যদি এরকম বৃত্ত দেখতে এমন এরকম ড্র করো তাহলে তো হবে না। আবার তুমি যদি বলো তোমার হচ্ছে স্কোয়ার বা বর্গ দেখতে কেমন, বর্গ দেখতে মোটামুটি আমাদের চতুর্থলকের মতো একটা বর্গটা চতুর্থলকই এক প্রকারের। আর তুমি যদি বলো বর্গ দেখতে এমন, তাহলে তো হবে না, তাই না? এই নলেজটুকু থাকা লাগবে। আমি আশা করি তোমাদের মধ্যে নলেজটুকু আছে, সো ডোন্ট ওয়ারি, এগুলো তোমরা পারবা, নো প্রবলেম। অলরাইট, এবার দেখো বলো তো যে আমাদের এখানে আমরা উপবৃত্তের ক্ষেত্রফল পেলাম আমরা, তাই না? উপবৃত্তের ক্ষেত্রফল পেলাম। এবার 2 নম্বর না 3 নম্বর হবে অ্যাকচুয়ালি। 3 নম্বর বলো তো, আমি যদি বলি তোমার হচ্ছে গিয়ে আচ্ছা বললাম বর্গের ক্ষেত্রফল কি বলো তো? বর্গের ক্ষেত্রফল কি বলো তো? মনে করো স্কোয়ার, মনে করো বর্গটা যদি আমার এমন হয়, তাই না? বর্গটা যদি আমার এমন হয়, ধরো এরকম বর্গ যদি হয় এবং বর্গের প্রত্যেকটা সাইড যদি আমার হচ্ছে কি থাকে, এ থাকে, তাহলে ক্ষেত্রফল কি বলো তো? স্কোয়ার।
আচ্ছা এবার আসো, যদি 3 নাম্বার 4 নাম্বার বলি আমরা আয়তক্ষেত্র, কোন একটা আয়তক্ষেত্রের কথা চিন্তা করি আমরা, বলো তো আয়তক্ষেত্রের কথা চিন্তা করি। মনে করি এটা একটা আয়তক্ষেত্র, ধরো এটা একটা আয়তক্ষেত্র, ওকে এটা আয়তক্ষেত্র, তাই না? ধরে দিলাম আমরা একটা সাইড হচ্ছে এ, একটা সাইড হচ্ছে বি। এটা ক্ষেত্রফল কী হবে বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কে বলতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? সন্নিহিত দুটি বাহুর গুণফল অ্যাকচুয়ালি। এটা এ আর বি, দ্যাট ইজ এ ইন্টু বি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আমি যদি বলি যে 5 নাম্বার যে তোমার হচ্ছে গিয়ে ট্রপিজিয়ামের ক্ষেত্রফল কি? ট্রপিজিয়ামের ক্ষেত্রফল কি? মনে করো ট্রপিজিয়াম এটা নিলাম, মনে করো এরকম একটা ট্রপিজিয়াম থাকবে, মনে করো ট্রপিজিয়াম নিলাম, ট্রপিজিয়াম, ঠিক আছে না? তাহলে ট্রপিজিয়ামের ক্ষেত্রফল কি বলো তো? ধরলাম আমি তোমার সমান্তরাল দুটো সাইড আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, এবং এই সাইড দুটোর মধ্যবর্তী এই যে দূরত্ব, হ্যাঁ এই দূরত্বটা হচ্ছে গিয়ে, এই দূরত্ব হচ্ছে মনে করো এখান থেকে এই দূরত্ব হচ্ছে ধরলাম আমি এইচ, ওকে ধরলাম আমি এটা হচ্ছে এইচ। তাহলে এই ট্রপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি সমান্তরাল বাহুগুলোর যোগফল এবং তাদের মধ্যে দূরত্ব ইন্টু এইচ, এটা হচ্ছে ট্রপিজিয়ামের ক্ষেত্রফল। এখন তোমরা বলো তো ত্রিভুজের ক্ষেত্রফল কি? 4, 5 নাম্বার, 6 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা অলরেডি জানো, এগুলো অ্যাকচুয়ালি নর্মালি বলার কিছু নেই, তারপর আমি জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য বলতেছি, যেগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকলে বেটার হয়। দেখো তোমার ট্রপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে? ট্রপিজিয়ামের ক্ষেত্রফল হবে, সরি ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, ওকে হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। ধরো আমি একটা ট্রায়াঙ্গেল যদি নেই এইভাবে, তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা কেমন হবে খেয়াল করো। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেল, অলরাইট। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমি যদি ট্রায়াঙ্গেলটাকে ডিনোট করি লাইক তোমার হচ্ছে গিয়ে মনে করো এটা হচ্ছে এ বললাম, এটা এ প্রান্ত বললাম, এটা বি সাইড, এটা হচ্ছে ধরো এইচ নিলাম, অ্যাকচুয়ালি হাইটটা হচ্ছে এইচ, ওকে। তো এখন হাইট না অ্যাকচুয়ালি হাইপোটেনাস এইচ, তো আমাদের ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, মানে হাফ কত? হাফ ইন্টু বেজ কত? বেজ হচ্ছে এ ইন্টু হাইট, মানে এবার হাইট কত? বি, ইয়েস এবার বি, হাফ ইন্টু এ বি, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে আমরা নির্দিষ্ট শেপগুলো জানি, এই নির্দিষ্ট শেপগুলোর ক্ষেত্রফল আমরা খুব সহজে ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো যদি ভ্যালুগুলো আমাদের মোটামুটি দেওয়া থাকে তাহলে। বাট যদি আমাদের ভ্যালুগুলো মোটামুটি দেওয়া না থাকে তখন আমরা ক্ষেত্রফলগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো না। সো আসো আমরা যে জিনিসগুলোর ক্ষেত্রফল দেওয়া থাকবে না, লাইক আমি এই যে কিছুক্ষণ আগে যে জিনিসগুলোর কথা বললাম, ধরো এইটার আমি এখানে একটু মুছে দিয়ে এটাকে আরেকবার একটু রিডিফাইন করতেছি। দেখো যে ধরো তোমাকে যদি আমি বলি এটা এইভাবে, যে এটার ক্ষেত্রফল কী হবে? এটা গ্রাফ আছে, নিলাম একটা গ্রাফ আছে, এই গ্রাফের ক্ষেত্রফল কী হবে? ধরো আর একটু সহজ করে বললাম, এই গ্রাফটা এক্স অক্ষকে এই বিন্দুতে সেট করছে, বা এক্স অক্ষের উপর বিন্দু এ, বি এক্স অক্ষের উপর বিন্দু হচ্ছে বি, এই দুটো বিন্দু দেওয়া আছে। তাহলে এটা ক্ষেত্রফল কী হবে? এটা কোনো নির্দিষ্ট শেপে আছে। দেখো তো এই যে শেপগুলো আমরা এখানে এরিয়াগুলো বের করছি, এই যে তোমার এই যে শেপগুলো, বৃত্ত, উপবৃত্ত, তোমার হচ্ছে বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ট্রপিজিয়াম, ত্রিভুজ, এদের নির্দিষ্ট কোনো শেপের মধ্যে পড়ে না। তাই এই টাইপের জিনিসগুলোর ক্ষেত্রফল বের করার জন্যে এই টাইপের জিনিসগুলোর ইয়েস এটা এই হ্যাঁ এই টাইপের জিনিসগুলো যেগুলো ইরেগুলার বডি, এগুলো তো ছিল আমাদের রেগুলার বডি, তাই না? এগুলো ছিল কি? রেগুলার বডি। এগুলো কি? রেগুলার বডি। কি দেওয়া যায় বলো তো? এটা হচ্ছে রেগুলার বডি বা রেগুলার বা শেপ বডি অ্যাকচুয়ালি, তাই না? এটা রেগুলার শেপ বা বডি। আচ্ছা, এই যদি রেগুলার শেপ বা বডি হয়, হ্যাঁ, তাহলে আমাদের এদের মানে ফর্মুলা দিয়ে আমরা এরিয়াগুলো বা ক্ষেত্রফলগুলো খুব সহজে বের করে ফেলতে পারি। কিন্তু যখন আমাদের ওই যে ইরেগুলার বডিগুলো আসবে, এই টাইপের জিনিসগুলো আসবে যাদের নির্দিষ্ট ক্ষেত্রফল মানে কোনো শেপ থাকবে না, যারা র্যান্ডম শেপে থাকবে, তাদের ক্ষেত্রফল বের করার জন্য আমরা মূলত ইন্টিগ্রেশন ব্যবহার করি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো আমরা ইন্টিগ্রেশনগুলো ব্যবহার করি কেমন করে? জাস্ট নর্মালি বোঝার জন্য বলতেছি, এটা অ্যাকচুয়ালি গতানুগতিক বাট নর্মাল জিনিস। খেয়াল করো, আমি যদি এটাকে
আমি যদি এটাকে তোমার হচ্ছে গিয়ে নির্দিষ্ট সংখ্যক তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রফলে মানে এভাবে যদি ক্ষেত্রফলকে আরো ছোট করে নিই, লাইক নো ধরো এভাবে নিলাম আমি, অ্যাকচুয়ালি মনে করো যে এইভাবে সাইজগুলো নিলাম, হ্যাঁ এরকম থাকলো, ওকে এরকম থাকলো, ওকে তারপরে এরকম থাকলো, আচ্ছা দেখো এই যে এগুলো ইরেগুলার শেপ আছে, হ্যাঁ এই ইরেগুলার শেপের জন্যে আমরা এটাকে আগে কি করব, ক্ষুদ্র ক্ষুদ্র এমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিব যেন কোনো একটা রেগুলার শেপের সাথে যাতে মিলে যায়, এবং সেটার ক্ষেত্রফলটাকে অসংখ্য ওই ভাগে ভাগ করে ওই ক্ষেত্রফলগুলোকে আমরা যোগ করি, তাহলে আমরা মোট এই ইরেগুলার শেপের বা তোমার হচ্ছে যে এই টাইপের গ্রাফের আন্ডারে যে শেপগুলো থাকবে র্যান্ডম শেপ, এগুলোর ক্ষেত্রফল খুব সহজে বের করে ফেলতে পারি। তাহলে এখন চিন্তা করো, দেখো যে এখানে যদি আমার এটার তো কোনো নির্দিষ্ট শেপ নাই, বাট এটা তো নির্দিষ্ট শেপ আছে, হাইটটাকে ধরলাম আমি মনে করো যে এইচ, ওকে হাইটটাকে ধরে দিলাম আমি মনে করো যে এইচ, ওকে এইচ, আর এখানে এই দূরত্বটাকে ধরলাম আমি ডিএক্স, তাই না? তাহলে ব্যাপারটা খেয়াল করে দেখো, এটা একটা আয়তক্ষেত্রের মতো মনে হবে, দেখো এখানে কোনো বেশি তোমার গ্যাপ আছে কি নাই, এটা একটা আয়তক্ষেত্রের মতো মনে হচ্ছে। তো আয়তক্ষেত্রের মতো মনে হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হবে, এরিয়া ইকুয়ালস হচ্ছে বেজ মানে তোমার হচ্ছে যে সন্নিহিত বাহু দুটোর গুণফল, অর্থাৎ এইচ ইন্টু ডিএক্স, এটা হচ্ছে এটার ক্ষেত্রফল। তো এইরকম আমি যদি এটাকে বলি A1, এরকম যদি আমি A2 বের করি, তোমার হচ্ছে যে এইচ ডিএক্স, dx1 dx2 dx3 এরকম আর কি বেসিক্যালি, অথবা h1 h2 h3 h1 h2 h3 dx যদি ব্যবহার করি, তাহলে এ ক্ষেত্রফল কী হবে, এই ক্ষেত্রফল হবে a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট ডট যাইতে থাকবে, তাই না? অলরাইট, তাহলে ক্ষেত্রফল এখানে আমরা যদি তোমার হচ্ছে গিয়ে এটা কমন নেই, ডিএক্স কমন নেই, তাহলে কী হবে বলো তো, h1 প্লাস h2 প্লাস h3 dx হবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এখানে আমরা এই ক্ষেত্রফলগুলো এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফলগুলোকে যোগ করলে এই পুরো বডির ক্ষেত্রফলটুকু আমরা পেয়ে যাব। তাই কিনা ব্যাপারটা বলো তো? ইয়েস, এই পুরো বডির ক্ষেত্রফল পেয়ে যাব। এভাবে আমরা ইরেগুলার শেপের তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বের করি। তখন এটাকে বারবার এতগুলো ক্ষেত্রফল ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল বের করে যোগ করার থেকে এটাকে ইন্টিগ্রেট করাটা খুব বেশি বেটার। সো এই কারণেই আমাদের অ্যাকচুয়ালি ক্ষেত্রফল বের করার জন্য এই ফর্মুলা ইউজ করা হয়, ইন্টিগ্রেশন অফ এই যেটা ফাংশন, এই ফাংশন এফ অফ এক্স, ওকে এই ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স, আর এখানে যাবে কোথা থেকে, সর্বনিম্ন পয়েন্ট কত, এক্স অক্ষ বরাবর এ, এবং সর্বোচ্চ কত বি, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত ডিএক্স, এটাকে আমরা ইন্টিগ্রেট করলে এই জিনিসটাই পেয়ে যাব। অর্থাৎ এটা অ্যাকচুয়ালি সামেশান অফ তোমার হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটাকে বলা হয় তোমার হচ্ছে সামেশান অফ তোমার হচ্ছে কি এ টু বি, সামেশান অফ এ টু বি, হ্যাঁ যে তোমার হচ্ছে গিয়ে এইচ ডিএক্স, এইটা অ্যাকচুয়ালি এটাই, ওকে এটাকেই এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে, এটাকে এভাবে প্রকাশ করা হয়। ব্যাপারটা মনে বুঝি নাই, তাই না? এটাকে এভাবে কী হয়, প্রকাশ করা হয় নর্মালি। তো এভাবে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফলগুলো বের করি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এখন এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে পয়েন্টটা দেওয়া ছিল এ আর বি এই গ্রাফের জন্যে, যদি ওয়াই অক্ষ বরাবর থাকে তাহলে কী হবে, সিআরডি অথবা যে কোনো কিছু বলা থাকতে পারে। তো এইভাবে তখন আমরা এই যে দেখো তোমার হচ্ছে যে এটার ক্ষেত্রে এটা বের করতে পারবো। এটার ক্ষেত্রে কী বের করতে বলো তো, এটার ক্ষেত্রে শুধুমাত্র একটা গ্রাফ দেওয়া থাকতো, মনে করো যে এখানে আমার শুধুমাত্র একটা গ্রাফ দেওয়া আছে, ধরো আর কি একটা গ্রাফ দেওয়া আছে যে এইরকম, তাহলে ক্ষেত্রফল কেমন বের করবো, আমার এখানে দেওয়া আছে মনে করো যে এরকম, এটা মনে করো যে হচ্ছে গিয়ে এটা পি দেওয়া আছে, এটা কিউ দেওয়া আছে। তো প্রবলেম কোথায়, তো এরিয়াটা কী হবে, এখানে এরিয়াটা হবে গ্রাফটা যদি আমার জি অফ এক্স হয়, তাহলে এরিয়া হবে কি ইন্টিগ্রেশন অফ পি টু কিউ জি অফ এক্স, আর জি অফ এক্স না জি অফ ওয়াই হবে অ্যাকচুয়ালি, জি অফ ওয়াই, ওকে জি অফ এক্স জি অফ ওয়াই, এটা তোমার ডিপেন্ড করে তুমি কী ধরছো তার উপরে, ঠিক আছে না? তাহলে জি অফ ধরলাম এক্সই ধরলাম, নো প্রবলেম, তোমার হচ্ছে গিয়ে
জি অফ ওয়াই ডিওয়াই দিলাম আমরা, কোনো সমস্যা নেই। এভাবে আমরা এরিয়াগুলো খুব সহজে বের করে ফেলতে পারি। ওই একই কনসেপ্ট, ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়াটুকু বের করে এদেরকে যোগ করলে আমরা মোট এরিয়াটা পেয়ে যাব। ওকে, এরকম আমাদের যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলো থেকে আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। তো এখন আমরা মেন বেসিক যে কনসেপ্ট সেটাতে আমরা আসবো, সেটা হচ্ছে গিয়ে দেখো যে মেন বেসিক কনসেপ্টের জায়গায় যেটা থাকবে। অলরাইট, দেখো আমাকে যদি বলা হয় এখানে নর্মালি আমাদের যে এইখানে হচ্ছে গিয়ে যে কি বলা যায় এটাকে, ধরো যে 1 নাম্বার যদি আমার মনে করো গ্রাফটা এমন হয়, গ্রাফটা এমন আছে, এখানে এ বি দেওয়া আছে, ঠিক আছে না, এ বি দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল এরিয়া কি হবে বলো তো, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ডিএক্স, তাই না। আবার যদি 2 নাম্বার আমার দেওয়া থাকে এমন, এখানে যে এইরকম দেওয়া আছে, এখানে সি আর ডি দেওয়া আছে, সি আর ডি দেওয়া আছে, এটা হচ্ছে মনে করো জি অফ ওয়াই। ওকে, তাহলে এখানে কে বলতো, এরিয়া কে বলতো, এরিয়া ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই যে ডি টু সি, হ্যাঁ ডি টু সি, তোমার হচ্ছে জি অফ ওয়াই হবে, ডি ওয়াই হবে, তাই না। ইয়েস, 3 নাম্বার মনে করো যে আমার এরকম দেওয়া আছে, তোমার হচ্ছে কি দেখো এটা জাস্ট একটা গ্রাফ দেবে, সরি একটা তোমার হচ্ছে যে কার্ভ দিয়ে সেখান থেকে আমাদের ক্ষেত্রফলগুলো বের করা লাগবে। কিন্তু যদি আমাদের হচ্ছে একাধিক কার্ভ দেওয়া থাকে তখন ইন্টারসেক্টিং পয়েন্ট থাকতে পারে, আবার ইন্টারসেক্ট না করলেও আমাদের হচ্ছে যে ক্ষেত্রফল খুব সহজে বের করে ফেলা যাবে। সেই টাইপের জিনিসগুলোর জন্য আমরা ক্ষেত্রফলগুলোর জন্য আমি জাস্ট তোমাদেরকে এখানে এই জিনিসগুলোই বলার চেষ্টা করতেছি। দেখো যে আমাদের গ্রাফটা যদি আমার এমন হয়, হ্যাঁ এখানে একটা ইকুয়েশন আছে, মনে করি এটা এফ অফ এক্স, আবার এখানে একটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে জি অফ এক্স। তাহলে আমার এখানে বলা আছে, ওকে আমার এখানে বলা আছে যে এ হচ্ছে এ, এ হচ্ছে বি, তাহলে এরিয়া কী বলো তো, এরিয়া হচ্ছে এফ অফ এক্স উপরে, তাই না, এটা বড়, তার নিচে এটা আপার, আর জি অফ এক্স লোয়ার, অর্থাৎ এটাকে লিখতে পারি আমি ওয়াই অফ আপার, এটাকে লিখতে পারি কি বলতো ওয়াই অফ লোয়ার। তখন ক্ষেত্রফলটা কি আসবে দেখো, খেয়াল করে দেখো, ক্ষেত্রফল এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু বি ওয়াই অফ আপার মাইনাস ওয়াই অফ লোয়ার, এটা হচ্ছে ডিএক্স। এটা হচ্ছে আমাদের এখানকার গ্রাফটা হবে অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে শেডেড এরিয়া, এই দুটো গ্রাফের মধ্যে ক্ষেত্রফল এটা পাবো আমরা প্রথম দিকে যেটা আমি বলছিলাম, তাই না। এখন আসো যদি আমার এই টাইপের জিনিসগুলো হবে, যদি আমার এমন হয়, মনে করো 4 নাম্বার যদি আমার এমন হয় যে আমাদের গ্রাফগুলো আছে এমন আর কি, বেসিক্যালি এটা এমন ছিল, এটা এমন ছিল, এটা দুটো ইন্টারসেক্টিং পয়েন্ট আছে, তখন কি হবে, এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে জি অফ এক্স। ওকে, এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে জি অফ এক্স, ঠিক আছে না। তাহলে এই যে এই এরিয়াটাকে আমরা বের করবো, ওই একই কাহিনী আমাদের এখানে, এই একই কাহিনী হবে, এরিয়া ইকুয়ালস হবে কি, মনে খেয়াল করে দেখো যে এ টু বি, এখানে আমার যদি এই পয়েন্টটা আমার হচ্ছে এ হয়, এই পয়েন্টটা আমার যদি বি হয়, তাহলে এরিয়া কে বলতো ওই যে আপার মাইনাস লোয়ার, ওয়াই ইকুয়ালস হচ্ছে আপার মাইনাস ওয়াই ইকুয়ালস টু লোয়ার ডিএক্স হবে অ্যাকচুয়ালি। তো ওইটা উপরের ফাংশনটাকে আপার, নিচের ফাংশনটাকে আমরা লোয়ার ধরবো, ধরে ক্ষেত্রফলটুকু আমরা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছি। এবার 5 নাম্বার যদি আমি এরকম চিন্তা করি যে ধরো এটা এরকম না দেওয়া আছে, আমার দেওয়া আছে এমন, বলো তো যদি আমার এমন দেওয়া থাকে, মনে এটা এরকম আছে, এটা এরকম আছে, এটা ক্ষেত্রফল কী হবে, একইভাবেই এই যে এই পয়েন্টটা আমার ইন্টারসেক্টিং পয়েন্ট, অর্থাৎ একটা ছেদ বিন্দু পাবো আমরা, ঠিক আছে। আর এখানে খেয়াল করে দেখো যে তোমার হচ্ছে গিয়ে এটা পয়েন্ট দেওয়া থাকবে, এটা এ এটা বি, হলো একই কাহিনী। আমাদের এরিয়া কি হয় বলো তো, ইন্টিগ্রেশন অফ এ টু বি ওয়াই আপার মাইনাস ওয়াই লোয়ার, এখানে ডিএক্স হবে, ঠিক আছে। 6 নাম্বার যদি আমাদের এরকম দেওয়া না থাকে, আমাদের এমন দেওয়া থাকে, খেয়াল করে দেখো যে হচ্ছে গিয়ে গ্রাফটা যদি আমার এমন দেওয়া থাকে যে ধরো গ্রাফটা আমার এমন দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তাহলে কী হবে, এবার আপার আর লোয়ার কীভাবে চিন্তা করবো, বাট ব্যাপারটা হচ্ছে আমার এমনই হবে, এখানে জাস্ট দেখো নিচে আছে তাই সামনে একটা মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো ফর্মুলা আমার একই থাকবে, এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে জি অফ এক্স, তাই না, জি অফ এক্স, ফর্মুলা আমার এমনই থাকবে, একই থাকবে, জাস্ট কনসেপ্টটা আমার জাস্ট হচ্ছে কী হয়ে যাবে, তোমার এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট যদি হয়, তাহলে এ টু বি এফ অফ এক্স
এফ অফ এক্স মাইনাস মাইনাস জি অফ এক্স, তার মানে আমার ফর্মুলা ফাইনালি তোমার হচ্ছে প্লাসই চলে আসবে। ওকে, এটা আমাদের সরি তোমার হচ্ছে গিয়ে, আর এটা কি লিখলাম আমি, অলরাইট দেখো ওই একই থাকবে, ওয়াই আপার মাইনাস ওয়াই লোয়ার, এটা দিয়ে আমরা এখানে এ এখানে বি তোমার হচ্ছে ডিএক্স এটা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এগুলো ভেরি মাচ সিম্পল অ্যান্ড ইজি, এখানে কমপ্লেক্সিটি কিচ্ছু নাই, জাস্ট আপার লোয়ার বের করলে হয়ে যাবে। এখন আমরা আসো পরবর্তী পয়েন্টে যদি যাই, ধরো 7 নাম্বার 7 পয়েন্টটা হচ্ছে ধরো আমরা যদি এমন হয়ে যায়, মনে করো গ্রাফটা যদি আমার এমন হয়, লাইক মনে করো গ্রাফটা যদি আমার এমন হয়, হ্যাঁ, যে আমার গ্রাফের ইকুয়েশনগুলো আছে কোথায় আছে বলো তো, মনে করো একটা আছে এইখানে একটা আছে এইখানে, তখন আমরা আপার লোয়ার কেমনে চিন্তা করব। বাট ম্যাটার নো ম্যাটার, এটা তোমার এটা এফ অফ এক্স হয়, এটা হচ্ছে জি অফ এক্স হয়, তাহলে এই একই ফর্মুলা, এটা হচ্ছে আপার হবে এটা লোয়ার হবে, এটার নিচে যেটা আছে মনে করি এটা আপার ধরবে এটা লোয়ার ধরবো, জাস্ট এরিয়া কখনো কিন্তু তোমার হচ্ছে যে মানে মাইনাস হয় না, এরিয়া প্লাসই হবে। অর্থাৎ আমরা যদি এই এরিয়া বের করতে চাই, হ্যাঁ এই এরিয়া বের করতে চাই, তাহলে আমাদের এরিয়া কী করা লাগবে, এটাকে আপার চিন্তা করবো এটাকে লোয়ার চিন্তা করবো, করে এরিয়াটাকে বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে খেয়াল করে দেখো এখানে আমার এরিয়াটা কে বলো তো, এরিয়া ওই যে একই ফর্মুলা আসবে আমাদেরকে, ওয়াই ইজিক্যাল হচ্ছে আপার মাইনাস ওয়াই ইজিক্যাল হচ্ছে লোয়ার, আর হচ্ছে আমার এখানে ডিএক্স হবে এখানে এ টু বি, অর্থাৎ আমার এই পয়েন্টটা যদি আমার হচ্ছে কী আসছে এ, আর এই পয়েন্টটা যদি আমার হচ্ছে কী বলো তো বি আসে, তাহলে এইটাটুকু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, অলরাইট। এখন কথা হচ্ছে যে আপার কোনটা লোয়ার কোনটা দেখো, ওয়াই আপার কী হবে এফ অফ এক্স অ্যান্ড ওয়াই লোয়ার কে বলতো এই জি অফ এক্স, এভাবে আমরা বসায় দিয়ে এই ক্যালকুলেশনগুলো বা এরিয়াগুলো খুব সহজে বের করে ফেলতে পারি, ঠিক আছে না? অলরাইট, 8 নাম্বার দেখো, যদি আমাদের ব্যাপারটা এমন হয় যে ইন্টারসেক্টিং পয়েন্ট আমাদের এখানে আছে, তোমার হচ্ছে গিয়ে তোমার ধরো গ্রাফ আছে এমন, ওকে গ্রাফ আছে আমার এমন যে আসো আমরা আচ্ছা ব্যাপারটা বলেই ফেলি, ধরো এইটা আছে এমন, তো আমাদের এইটা এখন খেয়াল করে দেখো এক্স অক্ষের উপরে এবং নিচের দুটো আছে না, এখন আপার লোয়ার চিন্তা করবো কোথায়, আপার লোয়ার চিন্তা করবো অপশানটা কোথায়, দেখো ব্যাপারটা খেয়াল করে দেখো, এটা হতে পারে আবার আমার 9 নাম্বার আমার এমন হতে পারে, চিন্তা করো যে তোমার ধরো এখানে নিলাম এইটা এমন আমার হচ্ছে এইরকম গেল গ্রাফটা, এখানে আপার লোয়ার কীভাবে চিন্তা করবো দেখো তো, এখানে 4টা জায়গাতে আছে না, তাহলে এইখানে নর্মালিভাবে চিন্তা করতে হবে, গ্রাফের থেকে এখানে পয়েন্ট ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করে, এই জায়গাগুলোতে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করে ক্যালকুলেট করা লাগবে, ডাইরেক্টলি করে ফেললে সবসময় এটা হবে না। ওকে, জাস্ট এরকম 2-4টা কেস থাকবে যেগুলোতে আমাদের গ্রাফটা ড্র করে বুঝে ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বসিয়ে ক্যালকুলেট করা লাগবে। সো ওই অঙ্কগুলোতে আমরা যখন যাব তখন আমি ডিটেলসে এক্সপ্লেন করব, ঠিক আছে না? অলরাইট, চলো আমরা তোমার হচ্ছে গিয়ে পরের টপিকে চলে যাই। হ্যাঁ, অলরাইট, তাহলে চলো আমরা তোমার হচ্ছে গিয়ে গ্রাফগুলোকে একটু দেখার চেষ্টা করি, কীভাবে গ্রাফগুলো আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবো। গ্রাফ নিয়ে ছোটোখাটো কিছু ডিসকাশনে আমরা আসি। দেখো আন্ডারস্ট্যান্ডিং গ্রাফে যদি আমি বলি, ব্যাপারটা খেয়াল করে দেখো যে আমাদের 1 নাম্বার বললাম আমি, হ্যাঁ 10-এর 1 নাম্বার বললাম আমি, যে এক্স অক্ষের সাপেক্ষে গ্রাফ যখন এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হয়, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম বা সিমেট্রিক্যাল একটা গ্রাফ যখন এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে, অর্থাৎ এক্স অক্ষের তোমার উপর নিচে দুই পাশেই তোমার হচ্ছে গ্রাফগুলোকে সমান রকমের দেখা যাবে, তখন এই গ্রাফটা কী হবে, ব্যাপারটা খেয়াল করে দেখো তো, আমাদের এই গ্রাফটা হবে কি আমাদের যে এরকম, বেসিক্যালি খেয়াল করে দেখো যে তোমার খেয়াল করে দেখো যে এই গ্রাফটা হবে আমাদের এমন আর কি, বেসিক্যালি, হ্যাঁ, যে আমার যখন এক্স অক্ষের সাপেক্ষে গ্রাফটা প্রতিসম হবে তখন গ্রাফটা দেখতে আমাদের মোটামুটি এমন লাগবে, এই যে এইরকম মনে করো এক্স অক্ষের থেকে তোমার হচ্ছে দুই পাশেই থাকবে, এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল। ওকে, এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হলে গ্রাফটা, এই গ্রাফের ইকুয়েশনটা কি বলতো, এটা একটা প্যারাবোলা না? ইয়েস, এটা একটা প্যারাবোলা হলে গ্রাফের ইকুয়েশন বলতো ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4ax, এই গ্রাফটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল। এখন এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হলে এই গ্রাফে যদি আমি ওয়াই এর পরিবর্তে তোমার হচ্ছে মাইনাস ওয়াই বসে, তাহলে কি গ্রাফের কোনো চেঞ্জ হবে, অর্থাৎ ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে? নো, কোনো চেঞ্জ হবে না। তাহলে যখন একটা গ্রাফ বা একটা ইকুয়েশন এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল বা প্রতিসম হবে, তখন ওই গ্রাফকে যদি আমি ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাই, তাহলে গ্রাফের বা ইকুয়েশনের কোনো প্রকারের চেঞ্জ হবে না, অর্থাৎ ওয়াই ইকুয়ালস হচ্ছে মাইনাস ওয়াই বসালে
-y বসালে কোনো পরিবর্তন হবে না, কোনো চেঞ্জ হবে না। তখন আমরা বুঝবো কি ওই গ্রাফটা কি হবে, এক্স অফের সাপেক্ষে সিমেট্রিক্যাল। ব্যাপারটা কি বুঝতে পারছি? আবার যদি আমি বলি যে y ইকুয়াল হচ্ছে cos x, ওকে, আমি x এর পরিবর্তে সরি তোমার হচ্ছে x এর পরিবর্তে না বলি এখানে অ্যাকচুয়ালি যে তোমার এটাকে বলা যাবে না নরমালি। অলরাইট, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল একটা গ্রাফ, ওকে, বা সিমেট্রিক্যাল একটা ইকুয়েশন বা গ্রাফ আমরা বলতে পারি। এবার আসো 2 নাম্বার, আমি যদি বলি যে এখানে যে y অক্ষের সাপেক্ষে সাপেক্ষে সিমেট্রিক্যাল, y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল একটা গ্রাফ যখন y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে, ঠিক আছে, একটা গ্রাফ যখন y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে তখন এটাকে দেখতে কেমন লাগবে বেসিক্যালি ব্যাপারটা বলো তো। y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখো যে তোমার ব্যাপারটা খেয়াল করে দেখো, এটাকে যদি আমি y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল বলি তাহলে y অক্ষের দুই পাশে ডান বামে আমি গ্রাফটাকে লিখতে পারবো এইভাবে। ব্যাপারটা খেয়াল করে দেখো যে তোমার আসবে হচ্ছে এইরকম, ওকে, যে আমাদের এইরকম এরকম দেখো তো, এটা y অক্ষের দুই পাশে আছে না, অর্থাৎ ডানে বামে আছে না, উপর নিচে না, ডানে বামে পজিটিভ নেগেটিভ সাইডে দেখে না, ডানে বামে আছে অ্যাকচুয়ালি। তো এই গ্রাফের ইকুয়েশন কি বলো তো, এই গ্রাফের ইকুয়েশন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4ay, তাই না, এক্স স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 4ay, এই ইকুয়েশন। এখন একটা ব্যাপার বলো তো, যেহেতু এটা আমরা y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল বা প্রতিসাম্য, তাই আমরা বলতে পারি এখানে যদি আমি x ইকুয়ালস টু -x বসালেও চেঞ্জ হয় না, চেঞ্জ হবে না। যেসব ইকুয়েশনে আমরা যদি যেসব ইকুয়েশনে y x এর সাপেক্ষে মানে x এর পরিবর্তে -x বসে কোনো চেঞ্জ না হয় সেসব ইকুয়েশন বা সমীকরণকে বলা হবে কি বলতো, y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল গ্রাফ বা সিমেট্রি। অলরাইট, এই ব্যাপারটা গেল আমাদের। এবার আসো আমরা এখানে যেটা দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে তোমার হচ্ছে গিয়ে 3 নাম্বার আসবে গিয়ে তোমার এখানে যে এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল বললাম। এবার মূলবিন্দুর সাপেক্ষে সিমেট্রিক্যাল, বিন্দুর সাপেক্ষে সিমেট্রিক্যাল, মূলবিন্দুর সাপেক্ষে সিমেট্রিক্যাল গ্রাফগুলো দেখতে কেমন হবে বলো তো। মূলবিন্দুর সাপেক্ষে সিমেট্রিক্যাল গ্রাফগুলো দেখতে দেখো, আমার মূলবিন্দুর সাপেক্ষে সিমেট্রিক্যাল গ্রাফগুলো আমি যদি বলি, আমি একটা গ্রাফ অঙ্কন করলাম, এরকম একটা গ্রাফ নিলাম আমি। ব্যাপারটা খেয়াল করো, এই গ্রাফের ইকুয়েশন হচ্ছে দেখো যে y ইকুয়ালস হচ্ছে x কিউব, y ইকুয়ালস কি বলতো x কিউব। এখন আমি যদি এখানে x এর পরিবর্তে y অ্যান্ড y এর পরিবর্তে আমি যদি x বলি তাহলে কি এই গ্রাফের কোনো চেঞ্জ হবে? আমি x এর পরিবর্তে y আর y এর পরিবর্তে x বসাবো, তাহলে আমি এখানে বসালাম, এখানে x আর এখানে হচ্ছে তোমার বেসিক্যালি যে তোমার y কিউব। তাহলে কি বলতো মূলবিন্দুর সাপেক্ষে কোনো গ্রাফের চেঞ্জ হবে? নো, y x ইকুয়ালস টু y কিউব, এই গ্রাফটা আমাদের এখন এমনই হবে, ঠিক আছে। তাই আমরা বলতে পারি এটা হচ্ছে মূলবিন্দুর সাপেক্ষে একটা তোমার হচ্ছে প্রতিসম গ্রাফ অ্যাকচুয়ালি, ঠিক আছে, মূলবিন্দু সিমেট্রিক্যাল গ্রাফ, ঠিক আছে না। মূলবিন্দুর সাপেক্ষে যদি প্রতিসম গ্রাফ হয় তাহলে এই গ্রাফটাকে আমরা যে তোমার বলতে পারি যে সরি আমি এখানে একটু মিস্টেক করেছি, সরি আমাকে এখানে একটু কারেকশন আছে। কারেকশন হচ্ছে যে y ইকুয়ালস হচ্ছে দেখো যে y ইকুয়ালস টু, আচ্ছা ঠিক আছে, x ইকুয়ালস হচ্ছে আমরা বসাবো কি নরমালি x ইকুয়ালস x এর ভ্যালু দেখো এখানে নরমালি যদি আমি চিন্তা করি, x ইকুয়ালস যদি আমি হচ্ছে -x, আচ্ছা নরমালি যদি চিন্তা করি তাহলে x ইকুয়ালস হচ্ছে -x অ্যান্ড y ইকুয়ালস হচ্ছে -y বসালে যদি গ্রাফের কোনো ফিগার চেঞ্জ না হয় তাহলে সেটাকে আমরা বলবো মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম গ্রাফ। x এর পরিবর্তে -x, y এর পরিবর্তে -y বসাবো, তাহলে দেখো তো কি আসে, y এর পরিবর্তে আমি এখানে একটু মিস্টেক করেছিলাম, সরি, তোমার হচ্ছে গিয়ে এখানে ওকে দেখো, তো এখানে দেখো আমি যদি বসাই y এর পরিবর্তে -y মানে -y ইকুয়ালস হচ্ছে -x কিউব, তার মানে কি থাকলো আমাদের, এটাই থাকলো না বলো তো, y ইকুয়াল হচ্ছে x কিউবই থাকলো আমাদের, তাই না। যেহেতু এই গ্রাফের কোনো পরিবর্তন আসলো না, x এর পরিবর্তে -x, y এর পরিবর্তে -y বসানোর পরে, তাই বলতে পারবো এটা আমরা কি বলতো মূলবিন্দুর সাপেক্ষে একটা সিমেট্রিক্যাল গ্রাফ, তাই না। অর্থাৎ আমি যদি তোমার হচ্ছে গিয়ে তোমার এই পয়েন্ট থেকে এখানে লম্বটা নিই, এখানে যেটা আসবে এই পয়েন্ট থেকে লম্বটা আমার এখানেও তাই আসবে, অর্থাৎ এই গ্রাফটা আমাদের সিমিলারই থাকবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এই y ইকুয়ালস টু x কিউব সমীকরণটা একটা কি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম গ্রাফ। ওকে, এইবার আসো আমরা যদি 4 নাম্বার গ্রাফ নিয়ে কথা বলি, যে মনে করো মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম সিমেট্রিক্যাল। এবার আসো আমি যদি বলি যে y ইকুয়ালস হচ্ছে x রেখার সাপেক্ষে প্রতিসম, রেখার
সাপেক্ষে সাপেক্ষে প্রতিসম যদি হয় x ইকুয়ালস টু y x রেখার সাপেক্ষে প্রতিসম যদি হয়, তাহলে এইখানে যেটা দাঁড়াবে, আমি আগেরটাতে মিস্টেক করে এটা বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে দেখো x ইকুয়ালস টু y অ্যান্ড y ইকুয়ালস টু x বসালে কোনো চেঞ্জ হবে না, তখন ওইটাকে আমরা বলতে পারবো যে y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে প্রতিসম গ্রাফ। যেমন ধরো আমি যদি এখানে একটা গ্রাফ ড্র করি মোটামুটিভাবে এরকমভাবে, দেখো যে ধরো নিলাম আমি এখানে একটা, আচ্ছা এটা উপরেটাকে মিশিয়ে দিই, তাহলে ব্যাপারটা বেশি বেটার হয়। যে y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে প্রতিসম গ্রাফের জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, মনে করো এখানে একটা লাইন নিলাম, হ্যাঁ এখানে একটা লাইন নিলাম, ওকে। আমি কি করলাম, y ইকুয়ালস টু x রেখার সাপেক্ষে যে গ্রাফটা বসাবো, ধরো আমি তোমার হচ্ছে গিয়ে নিলাম একটা নর্মাল একটা গ্রাফ নিলাম, ধরো তোমার কি বলা যায় এটাকে x ইকুয়াল টু y ইকুয়াল টু x। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ধরো আমি এখানে বেসিক্যালি বললাম এভাবে যে ধরো ওকে ফাইন, আচ্ছা এটাকে একটু ছোট করি আমি, ওকে ওকে অলরাইট। তাহলে দেখো এটাকে যদি আমি বসাই, মনে করো আমরা একটা গ্রাফ নিলাম, আচ্ছা গ্রাফ হচ্ছে মনে করো এরকম, ওকে এটার ইকুয়েশনটা হচ্ছে যে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইজ ইকুয়াল টু 1, ওকে। এখন এখানে যদি আমি এক্স এর পরিবর্তে ওয়াই অ্যান্ড ওয়াই এর পরিবর্তে এক্স বসাই, তাহলে কি আছে বলো তো, এক্স এর পরিবর্তে ওয়াই বসালে রুট ওভার ওয়াই প্লাস রুট ওভার এক্স ইকুয়াল টু 1। এই গ্রাফের কোনো চেঞ্জ আছে নাই, যেহেতু এখানে এই গ্রাফের কোনো চেঞ্জ নাই, তাই আমরা বলতে পারি এটা হচ্ছে আর আমাদের কি ওয়াই ইকুয়াল টু এক্স, এই রেখাটা কেমন হবে বলো তো, ওয়াই ইকুয়াল টু এক্স, এই রেখাটা আমাদের হবে গিয়ে, ব্যাপারটা খেয়াল করো যে এরকম বেসিক্যালি এই রেখাটা হচ্ছে আমার এইটা, ওকে। ওয়াই ইকুয়াল টু এক্স, এটা হচ্ছে আমাদের কি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এক্স রেখা, আর এটা কি আমাদের বলতো রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু 1 রেখা, ওকে। তাহলে এই তোমার হচ্ছে ইকুয়েশনটাকে বলা হবে যে ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে কি বলতো প্রতিসম গ্রাফ, ওকে, বা সিমেট্রিক্যাল গ্রাফ। এখন আসো আমরা নাম্বার 5-এ যদি চলে যাই, 5 নাম্বার ইকুয়েশনে আমাদের বলবো যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স, ওয়াই ইজ ইকুয়াল মাইনাস এক্স রেখার সাপেক্ষে প্রতিসম ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স রেখার সাপেক্ষে প্রতিসম হতে হলে আমাদের এখানে বসাইতে হবে যে এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়াই অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে মাইনাস এক্স বসালে যে গ্রাফের ইকুয়েশনের কোনো চেঞ্জ হবে না, সেটাকে বলা হবে ওয়াই এর সাপেক্ষে, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স রেখার সাপেক্ষে প্রতিসম গ্রাফ। এখন আসো আমরা যদি এক্স ওয়াই অক্ষটা ড্র করি, এখানে ধরো ড্র করলাম, ওকে ফাইন, এটা হচ্ছে এক্স ওয়াই অক্ষ অ্যান্ড আমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স লাইনটা কেমন বলো তো, ওয়াই ইজ ইকুয়াল এক্স লাইনটা আমাদের মনে করো যে এমন হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল এক্স লাইন। এখন আসো আমি যদি এখানে একটা বৃত্ত ড্র করি, লাইক তোমার হচ্ছে গিয়ে এটা ইকুয়েশন নিলাম, আচ্ছা ইকুয়েশন নিলাম, মনে করো যে ওকে এটা হবে না অ্যাকচুয়ালি, এই বৃত্ত নিলাম, মনে করো যে এই বৃত্তটা নিলাম আমি অ্যাকচুয়ালি, ওকে। তো এই বৃত্তটার যদি আমি ইকুয়েশন নিই, ধরো ইকুয়েশন নিলাম এই বৃত্তর ইকুয়েশন যে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, হ্যাঁ প্লাস 1 ইকুয়াল টু 0, ধরো ইকুয়েশন নিলাম। আমি যদি এখন এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই অ্যান্ড ওয়াই এর পরিবর্তে মাইনাস এক্স বসাই, তাহলে কি আসে বলো তো, এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই, দ্যাট মিনস মাইনাস ওয়াই টু দি পাওয়ার হোল স্কোয়ার। দেখা যাচ্ছে কি ব্যাপারটা ক্লিয়ারলি? ইয়েস দেখা যাচ্ছে, আই থিঙ্ক তোমার হচ্ছে গিয়ে তোমার এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই, আর আচ্ছা আমি এটাকে একটু উপরে লিখি তাহলে বেশি বেটার হয়। দেখো যে এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই, দ্যাট ইজ মাইনাস ওয়াই টু দি পাওয়ার হোল স্কোয়ার প্লাস মাইনাস এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মাইনাস ওয়াই, হ্যাঁ প্লাস 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0, তাই না? তাহলে দেখো আমরা কি আগের ইকুয়েশন কি পাচ্ছি নাকি পাচ্ছি না, খেয়াল করো তো, এখানে ওয়াই স্কোয়ার প্লাস এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস মাইনাস প্লাস 2y, এখানে মাইনাস 2x প্লাস 1
ইকুয়ালস টু 0। দেখো তো এটা কি একই ইকুয়েশন না? ইয়েস, আমি মনে করি যে এটা একই ইকুয়েশন, মনে করি কেন, এটি তো তাইতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এই ইকুয়েশনটা একটা, অর্থাৎ এই বৃত্ত তোমার যেখানে y -x রেখার সাপেক্ষে একটা কি বলতো প্রতিসম গ্রাফ বা রেখা। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো এই টাইপের জিনিসগুলো আমাদের প্রতিসম কখন হবে অপ্রতিসম কখন হবে এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাব তখন এই জিনিসটা আমাদের খুব কাজে আসবে। অলরাইট, চলো আমরা পরের টপিকে চলে যাই। যে 5 নাম্বার গেল আমাদের। ধরো আমি 6 নাম্বার নিলাম, মনে করো যে নাম্বার 6 কারেক্ট মানে কাইন্ড অফ ব্যাপারটা এমন আমাদের, মনে করো যে আমার আছে কি এখানে ax², হ্যাঁ, প্লাস bx প্লাস c = 0। অথবা আমি এটাকে বলতে পারি যে ধরো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এই দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এটা একটা প্যারাবোলিক সমীকরণ। এটা কি পরাবৃত্তিক সমীকরণ বা প্যারাবোলিক সমীকরণ, প্যারাবোলিক ইকুয়েশন, তাই না? প্যারাবোলিক ইকুয়েশন, তাই না? এটা একটা প্যারাবোলিক ইকুয়েশন। এই প্যারাবোলিক ইকুয়েশন এর গ্রাফটা কেমন হবে সেটাকে আমরা একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব প্রপারলি। এই প্যারাবোলিক ইকুয়েশনের জন্য ধরো আমি এ নাম্বার মনে করো যে এবারে এটারও 1 নাম্বার নিলাম, 1 নাম্বার নিলাম। মনে করো যে এটা নিশ্চয়কের উপর ডিপেন্ড করবে এবং তোমার x² এর সহগের উপর ডিপেন্ড করবে। এই গ্রাফটা কেমন হবে ডিপেন্ড করবে এই গ্রাফ অর্থাৎ প্যারাবোলা কেমন হবে তা নির্ভর করবে নিশ্চয়ক ডি অ্যান্ড x² এর সহগের উপর, ওকে, x² এর সহগের উপর নির্ভর করবে অ্যাকচুয়ালি। এখন আসো আমি যদি এটা নিশ্চয়ক 1 নাম্বার বলি, মনে করো যে 1 নাম্বার এটা নিশ্চয়ক হচ্ছে d হচ্ছে b² - 4ac, b² - 4ac > 0। যদি এমন হয় বলো তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা একটা কি সমীকরণ বলো তো? এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই কিনা বলো তো? ইয়েস, এটা একটা দ্বিঘাত সমীকরণ এটা একটা, তাই না? এটা দ্বিঘাত সমীকরণ। ওকে, এই দ্বিঘাত সমীকরণের জন্য আমরা যদি তোমার হচ্ছে গিয়ে বলি নিশ্চয়ক d হচ্ছে b² - 4ac > 0, তাহলে মূলগুলো কেমন হবে বলো তো? মূলগুলো কেমন হবে বলো তো? মূলগুলো হবে বাস্তব মূলগুলো। আচ্ছা, এটাকে 2 টাইপে আমরা এক্সপ্লেন করতে পারি। এটাকে এভাবে না বলে আমি আরেকটু ক্লিয়ার লিখি। দেখো 2 টাইপে আমি বলতে পারি। একটা হচ্ছে মনে করো যে এটা b² - 4ac, d পূর্ণবর্গ নয়। যদি পূর্ণবর্গ না হয় তাহলে মূলগুলো কেমন হবে? মূলগুলো হবে কি বলতো? মূলগুলো হবে বাস্তব, অসমান ও অমূলদ। আমরা মূলদ অমূলদ ব্যাপারটাকে বুঝি, তাই না? যাদেরকে a/b অথবা p/q আকারে প্রকাশ করা যাদেরকে মূলদ বলা হয়, আর p/q আকারে যাদেরকে প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ বলা হয়। √2, √3 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, তাই না? অলরাইট, এবার দেখো বাস্তব মূলগুলো কেমন বলো তো আমাদের? এখানে আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে যে বাস্তব, অসমান ও অমূলদ হবে। এবার আরও একটা ব্যাপার আছে এখানে, খেয়াল করে দেখো যে আমরা এখানে বলতে পারি যে d পূর্ণবর্গ হলে, d অর্থাৎ নিশ্চয়ক পূর্ণবর্গ হলে d পূর্ণবর্গ হলে কি হবে তখন ব্যাপারটা বলো তো? d পূর্ণবর্গ হলে মূলগুলো তোমার যে বাস্তব, অসমান এন্ড মূলদ হবে। ওকে, বাস্তব, অসমান এন্ড তোমার হচ্ছে মূলদ হবে। অর্থাৎ b² - 4ac যদি আমার পূর্ণবর্গ না হয় তাহলে মূলগুলো বাস্তব, অসমান, অমূলদ, অ্যান্ড পূর্ণবর্গ হলে বাস্তব, অসমান এবং মূলদ হবে। জাস্ট পার্থক্য, পূর্ণবর্গ হলে তোমার হচ্ছে মূলদ হবে আর পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। নিশ্চয়কটা যখন তোমার 0 থেকে বড় হবে। ব্যাপারটাকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তাই না? অলরাইট, এবার আসো যদি আমি 2 নাম্বার বলি, এখানে 2 নাম্বারটা কি হবে যে এই d বা নিশ্চয়ক যদি আমার b² - 4ac আমাদের হচ্ছে =0 হলে এটা ডাইরেক্টলি আমরা বলতে পারি যে মূলগুলো
হবে হ্যাঁ বাস্তব বাস্তব সমান ও মূলদ। মূলগুলো হবে কি বাস্তব সমান এবং মূলদ হবে। অলরাইট, এবার শো তোমার হচ্ছে গিয়ে 2 নাম্বার। এবার 3 নাম্বার যদি আমি বলি যে ডি ইকুয়াল হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ বি স্কোয়ার মাইনাস 4ac তোমার হচ্ছে যে গ্রেটার দ্যান না, এবার হবে লেস দ্যান জিরো। লেস দ্যান জিরো হলে মূলগুলো হবে জটিল, মূলগুলো হবে জটিল, অর্থাৎ বাস্তব মূল বা বাস্তব মান পাওয়া যাবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এইবার আসো আমি যদি এগুলোর গ্রাফটা ড্র করি, এবার আসো কেস নাম্বার 1, এখানে এই 1 নাম্বার কেসের জন্য আমি যদি গ্রাফ ড্র করি, ব্যাপারটা খেয়াল করো। ডি পূর্ণবর্গ নয়, মূলগুলো বাস্তব অসমান ও অমূলদ। ওকে, বাস্তব অসমান ও অমূলদ। তাহলে এই 1 আর 2 কেসের জন্য আমরা এই টাইপের জিনিসগুলো পাবো যদি ডি গ্রেটার দেন তোমার হচ্ছে যে 0 অ্যান্ড এ ইজ গ্রেটার দেন 0। এ ইজ গ্রেটার দেন 0 হলে আমার মূলগুলো হবে তোমার এমন একটা বেসিক্যালি এক্স অক্ষকে দুটো পয়েন্টে সেট করছে না? ইয়েস, এক্স অক্ষকে আমাদের দুটো বিন্দু সেট করেছে। এটা হচ্ছে এক্স অক্ষ, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ওকে, এক্স অক্ষকে এই যে দুটো বিন্দুতে সেট করেছে, এটা হচ্ছে আমাদের এক্সের দুটো বাস্তব মান। ওকে, বাট দুটো মানই তো ভিন্ন ভিন্ন, তাই অসমান বলা হয়ে গেছে অ্যাকচুয়ালি। অথবা যদি আমার এমন হয় যে মনে করো আমাদের এই গ্রাফটা হচ্ছে আমাদের এমন, হ্যাঁ, এই গ্রাফটা যদি আমার যদি আমার লেস দ্যান 0, তাহলে আমার ব্যাপারটা হবে কি খেয়াল করে দেখো যে তোমার এরকম হবে বেসিক্যালি। এটা কি আঁকলাম আমি, মানে এরকম হবে বেসিক্যালি যদি এ ইজ লেস দ্যান 0। এটার জন্য কে বলতো এ ইজ লেস দ্যান 0, অর্থাৎ এক্স এর সহগ, এক্স স্কোয়ারের সহগ, এই যেখানে আমি বলে আসলাম এক্স স্কোয়ারের সহগ, হ্যাঁ, ডিও এক্স এর সহগের উপর নির্ভর করবে। তাহলে দেখো তো এক্স স্কোয়ারের সহগ কি আমাদের এখানে এ না? ইয়েস, এ হচ্ছে লেস দ্যান 0 হলে আমাদের গ্রাফটা এমন হবে, আর যদি এ গ্রেটার দ্যান 0 তো গ্রাফটা আমাদের এমন হবে, উপরের দিকে যাবে। দেখো এই জিনিসগুলো তোমাদেরকে একটানা মনে রাখাটা একটু টাফ, এই কারণে আমার ভিডিওটা একবার দুবার তুমি যদি এই গ্রাফের অংশটুকু রিপিট করে দেখো তোমার জন্য বেশি বেটার হবে। কারণ এই জিনিসগুলো প্রথমবার দেখাবে, প্রথমবার শেখায় অনেকটা মনে থাকবে না। আবার অলরেডি তোমরা যারা পারো তারা মোটামুটি অনেকবার মানে এর আগেও অনেকবার দেখে এসছো, পলিনোমিয়াল ও বহুপদী থেকে এই টাইপের জিনিসগুলো আমরা শিখতে পারি। বিশেষ করে আমাদের যেহেতু আমাদের ভিডিওটা তোমার হচ্ছে কি ইন্টিগ্রেশনের উপরে, হ্যাঁ, ইন্টিগ্রেশনের উপরে, এবং এর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের, তাই না? তাই গ্রাফগুলো শিখে রাখা ভালো। আমি এরপরে কিন্তু অঙ্কগুলোতে যখন সরাসরি চলে যাব, তখন গ্রাফগুলো সহ এবং গ্রাফগুলো ছাড়া আমরা কেমনে এরিয়াগুলো বের করে ফেলতে পারি সেই জিনিসগুলো আমি কথা বলবো। এখন আমি গ্রাফগুলো ছাড়াই করাবো, কিন্তু গ্রাফগুলো তো তোমাকে বোঝা লাগবে, তাই না? তুমি যদি গ্রাফগুলো ক্লিয়ার বুঝতে পারো তাহলে অঙ্কগুলো করাটা খুব সহজ তোমার জন্য। বাট আমরা অনেকে কী করি, এসএসসিতে গ্রাফের টপিকগুলো ভুল মানে নেগলেক্ট করে আসি, এখানে ইন্টারে এসে গ্রাফগুলো বোঝার চেষ্টা করি না। ট্রাস্ট মি, তুমি যদি গ্রাফগুলো ক্লিয়ার বুঝতে পারো, দেখবা যে তোমার জন্য ভালো রেজাল্ট করা বা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা তোমার জন্য যথেষ্ট সহজ হয়ে যাবে। কারণ ম্যাথের বেসিক কনসেপ্টগুলোর মধ্যে গ্রাফিক্যাল কনসেপ্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ত্রিকোণমিতিক কনসেপ্ট, জিওমেট্রিক কনসেপ্ট অ্যান্ড গ্রাফের কনসেপ্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এগুলো না পারলে অনেক চ্যাপ্টার আছে, অনেক জিনিস আছে যেগুলো তুমি খুব সহজে বুঝতে পারবা না। ওকে, অলরাইট, চলো তাহলে আমরা আরও দুটো গ্রাফ আমরা ড্র করার দেখার চেষ্টা করি। ওকে, আচ্ছা ঠিক আছে। এবার দেখো যে যখন আমার মূলগুলো বাস্তব সমান ও অমূলদ হবে, এখানে খেয়াল করো আমি এখানে এটা ড্র করলাম, তখন আমার ফিগারটা দাঁড়াবে কেমন, ব্যাপারটা খেয়াল করো যে এটার জন্যে অ্যাকচুয়ালি যে আমাদের হবে এখানে মূলগুলো বাস্তব সমান ও মূলদ, তখন আমাদের একটা এক্স অক্ষকে একটা পয়েন্টে মানে তোমার করবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, দেখো ব্যাপারটা যেটা দাঁড়ায় আমাদের এরকম হতে পারে। আবার এটা যখন আমাদের এ ইজ গ্রেটার দেন 0 হবে, আবার আমার এমন হতে পারে, যেমন ধরো এরকম হতে পারে যখন এ ইজ লেস দেন 0, তখন আমাদের গ্রাফগুলো দেখতে এমন হবে। আবার দেখো আমাদের যদি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0, মূলগুলো হবে কি জটিল, আর জটিল মূল হলে গ্রাফগুলো কেমন হবে ব্যাপারটা খেয়াল করে দেখো যে মূলগুলো আমার যদি এমন হয়, জটিল হয়, তখন আমাদের গ্রাফটা হবে দেখতে এমন আর কি। বেসিক্যালি খেয়াল করো যে এরকম হবে, অথবা তোমার হচ্ছে গিয়ে আমাদের এমন হবে অ্যাকচুয়ালি। বেসিক্যালি যদি এ ইজ গ্রেটার দেন 0 হয় তখন এমন হবে, আর এ ইজ লেস দেন 0 হলে তখন আমাদের গ্রাফগুলো দেখতে এমন হবে। আশা করি তোমরা এই গ্রাফগুলো থেকে মোটামুটি নিতে পারতেছো বা বুঝতে পারছো যে আমরা গ্রাফগুলো কেমন করে ড্র করব। এছাড়াও আসো আমি যদি আরও বেশ কয়েকটা গ্রাফের কথা বলি, আমাদের এখানে 6 নাম্বার ছিল, 6 নাম্বার না অ্যাকচুয়ালি আগেরটা কত নাম্বার ছিল, 5। এবার 6 নাম্বারটা যদি আমি বলি 6 নাম্বার ছিল। এবার 7 নাম্বারে আমি যদি ড্র করি ব্যাপারটা, দেখো 7 নাম্বার।
ওকে 7 নম্বরে আমাদের যদি দেখো আমরা যদি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে mx এই গ্রাফটা কেমন বলো তো ওয়াই ইজ ইকুয়াল mx গ্রাফটা আমাদের হচ্ছে এমন অ্যাকচুয়ালি বেসিক্যালি তোমার হচ্ছে গিয়ে নর্মালি আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়াল mx এটা স্লোপ থাকবে এরকম, তাই না? একটা মূলবিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ হবে, ঠিক আছে না? এবার আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে mx প্লাস সি, এই গ্রাফটা কেমন বলো তো ওয়াই ইজ ইকুয়াল mx প্লাস সি। এই টাইপের গ্রাফগুলো দেখতে কেমন হবে বলো তো আমাদের? এই টাইপের গ্রাফগুলো দেখতে আমাদের এমন হবে, হ্যাঁ তোমরা অলরেডি জানো এই গ্রাফগুলো দেখতে আমার এমন হবে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে গ্রাফটা এমন হবে। আবার তোমার যদি বলি আমি এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, হ্যাঁ ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে যদি আমার হয় যে আমার এটা হচ্ছে এম পজিটিভ হলে, আর যদি এম নেগেটিভ হয় ব্যাপারটা খেয়াল করে দেখো, এম যদি নেগেটিভ হয় তাহলে এটা হবে এখানে এম কি পজিটিভ, এখানে এম কি, হ্যাঁ এখানে এম কি, এম হচ্ছে নেগেটিভ, ওকে এম হচ্ছে নেগেটিভ, এটা পজিটিভ আর নেগেটিভ হলে আমাদের গ্রাফটা দেখতে এমন হবে। আবার যদি আমার হচ্ছে যে সি নেগেটিভ হয়, দেখো এম এক্স মাইনাস সি হয় তাহলে গ্রাফগুলো দেখতে কেমন বলো তো? এম এক্স মাইনাস সি হলে আমাদের গ্রাফগুলো দেখতে, দেখো এম পজিটিভ আছে সো আমাদের গ্রাফগুলো এমন হবে অ্যাকচুয়ালি। এম যদি এখানে পজিটিভ, হ্যাঁ অ্যান্ড এম যদি নেগেটিভ হয় তখন গ্রাফটা কেমন হবে তো? এমন হবে। এম হচ্ছে এখানে নেগেটিভ হলে, ওকে এম নেগেটিভ হলে আমাদের গ্রাফগুলো দেখতে এমন হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার 4 নাম্বার আমি যদি বলি যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ দেখতে কেমন হবে বলো তো? ওয়াই ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ দেখতে কেমন হবে? এই যে এইরকম হবে ই টু দি পাওয়ার এক্সের গ্রাফ। আবার আমি যদি বলি তোমার হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 5 নাম্বার ধরো ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই গ্রাফটা দেখতে কেমন হবে বলো তো? ওয়াই ই টু দি মাইনাস এক্সের গ্রাফটা কেমন হবে? আমরা যদি ই টু দি পাওয়ার এই মাইনাস এক্সের গ্রাফের কথা বলি তাহলে দেখো যে আমাদের এটা এরকম হবে বেসিক্যালি, ঠিক আছে? এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্সের গ্রাফ, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফ, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি কি আসলে? অল রাইট, এবার আসো 6 নাম্বার আমি যদি বলি যে তোমার হচ্ছে কি এখানে 6 নাম্বার আমি যদি বলি এখানে ব্যাপারগুলো খেয়াল করো যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে লন এক্স, লন এক্সের গ্রাফ দেখতে কেমন বলো তো? লন এক্সের গ্রাফ দেখতে আমাদের এই যে এরকম হবে বেসিক্যালি, ওকে। আবার আমি যদি বলি 7 নাম্বার ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 7 নাম্বার ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে লন মড অফ এক্স, লন মড অফ এক্সের গ্রাফ দেখতে কেমন বলো তো? লন মড অফ এক্সের গ্রাফ দেখতে এরকম, মানে দুটো সিমেট্রিক্যাল একটা আবহাওয়া থাকবে, সিমেট্রিক্যাল ব্যাপারগুলো থাকবে অ্যাকচুয়ালি, ওকে। এইবার আসো আমি যদি বলি 7 নাম্বার ধরো পরের পেজে চলে যাই, নাম্বার 8 আমি যদি বলি ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে, হ্যাঁ লন লগ বললাম আমি ই টু দি পাওয়ার এক্স, এর গ্রাফ প্রায় একই রকম। এই যে আমি এখানে দেখে আসলাম যে ই টু দি পাওয়ার এক্স বা এ টু দি পাওয়ার এক্স প্রায় একই রকম গ্রাফ, ঠিক আছে? এ টু দি পাওয়ার মাইনাস এক্স বা এ টু দি পাওয়ার মাইনাস এক্স দেখতে প্রায় একই রকম গ্রাফ, ঠিক আছে? এখানে খুব বেশি ভেরিয়েশন বা খুব বেশি ডিফারেন্স কিছু নাই, ওকে অল রাইট। তারপরে আসো ওয়াই ইজ ইকুয়াল আমি নিলাম, মনে করো যে ওয়াই হলো মডুলাস অফ এক্স, অনলি মডুলাস অফ এক্স, ওকে। এই গ্রাফটা দেখতে কেমন বলো তো? এই গ্রাফটা দেখতে আমাদের হচ্ছে এমন হবে বেসিক্যালি, ওকে এই গ্রাফটা দেখতে আমাদের এমন হবে, ওকে আচ্ছা ঠিক আছে। এবার আসো 8-9 নাম্বার আমি যদি বলি যে আরও কিছু ইকুয়েশন তোমাদের হচ্ছে যে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনটা বললাম, তোমার হচ্ছে গিয়ে তোমার দেখো যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা কিসের গ্রাফ বলো তো? এটা হচ্ছে আমাদের, তোমরা জানো অলরেডি, এটা হচ্ছে একটা তোমার হচ্ছে উপবৃত্তের গ্রাফ। এই উপবৃত্তে কেমন হয় বলো তো? উপবৃত্ত দেখতে আমাদের মোটামুটি আমরা জানি অলরেডি, আমরা প্রথম দিকে দেখে আসছি উপবৃত্ত গ্রাফটা দেখতে আমাদের কেমন হবে, ওকে দেখতে আমাদের এমন হবে বেসিক্যালি, তাই না? এটা হচ্ছে উপবৃত্ত, তাই না? অল রাইট, উপবৃত্ত গ্রাফটা আমরা তোমার হচ্ছে গিয়ে তোমার এটা ধরলাম আমি এমন, হ্যাঁ আর এটাকে নিলাম আমি মনে করো যে, ওকে এটা নিলাম মনে করো যে আমি এমন আর কি অ্যাকচুয়ালি, এই গ্রাফটা নিলাম আমি এমন, ওকে অল রাইট। এই হচ্ছে আমাদের তোমার উপবৃত্ত দেখতে। তো আমরা জাস্ট ফিগারগুলো সম্পর্কে জানলেই মোটামুটি অনেক কিছু করে ফেলতে পারবো। এবার আসো আমাদের 10 নাম্বার, আমরা জানি যে অধিবৃত্তের গ্রাফ কেমন বলো তো? এক্স স্কোয়ার বাই, এগুলো তোমরা মোটামুটি অনেকটা জানো, জাস্ট আইডিয়ার জন্য যখন আমরা হিসাবগুলো করা শুরু করবো তখন তোমাদের জন্য আইডিয়ার জন্য গ্রাফগুলো নর্মালি লিখে দিতেছি, তোমরা যেন ক্যালকুলেশন করার সময় ফিগার আউট করতে পারো, যদি গ্রাফ প্রয়োজনীয় হয় তখন তোমরা যেন ভয় না পাও, ওকে। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1, তাহলে এটা কেমন হবে বলো তো? আমাদের ধরো এভাবে নিলাম আমি, এরকম
এরকম এরকম এরকম, ওকে, এরকম গ্রাফটা হবে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের গ্রাফ, তোমরা অলরেডি ভালো করে জানো। এবার 11 নম্বর যদি আমি আরও কয়েক টাইপের গ্রাফের কথা বলি, লাইক আমরা লন বলেছি, লগ বলেছি, ওয়াই ইজ এম এক্স বলেছি, হ্যাঁ। তারপর তোমার হচ্ছে এটা তোমরা আমি কিছুক্ষণ আগে আমরা ড্র করে দিয়ে আসছি, ওয়াই ইজ হচ্ছে এক্স কিউব, ওয়াই ইজ এক্স কিউব। এটার গ্রাফ কেমন বলো তো? ওয়াই ইজ এক্স কিউবের গ্রাফটা আমাদের হবে এরকম বেসিক্যালি, এরকম। ওয়াই ইজ এক্স কিউবের গ্রাফ হবে আমাদের এমন বেসিক্যালি, তাই না? এবার আসো ওয়াই ইজ এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হবে বলো তো? 12 নম্বর ওয়াই ইজ এক্স স্কোয়ার, ওয়াই ইজুয়াল হচ্ছে এটা তো একটা পরাবৃত্ত হবে, ওয়াই ইজুয়াল হচ্ছে এক্স স্কোয়ার, দেখে পরাবৃত্তের গ্রাফটা কেমন হবে বলো তো? ওয়াই ইজুয়াল এক্স স্কোয়ার, এইরকম বেসিক্যালি, তাই না? তোমরা জানো অলরেডি। এবার আমি যদি বলি এখানে তোমাদের যে 13 নম্বর, আমি যদি বলি তোমার মনে করো যে ওয়াই ইজুয়াল সাইন এক্স, সাইন এক্স এর গ্রাফগুলো কেমন হবে? সাইন এক্স এর গ্রাফ কেমন হবে বলো তো? সাইন এক্স এর গ্রাফগুলো আমাদের হবে মনে করো এইরকম আর কি বেসিক্যালি, তাই না? গ্রাফগুলো আমাদের এমন। আবার 14 নম্বর তোমরা অলরেডি পারো এটা, ওয়াই ইজুয়াল কজ এক্স, কজ এক্স গ্রাফ কেমন হবে? ইয়েস, কজ এক্স গ্রাফ তুমি অলরেডি পারো যে ওয়াই ইজুয়াল কজ এক্স এর গ্রাফ কেমন হবে? এই যে এরকম। সাইন এক্স এর গ্রাফটাকে 90 ডিগ্রি ডান বামে ঘুরাই দিলে যে গ্রাফটা পাবো আমরা, সেটুকু আমাদের হচ্ছে তোমার ওয়াই এক্স এর গ্রাফ হয়, সরি কজ এক্স এর গ্রাফ হয়, তাই না? এবার 15 নম্বর দেখো, আমরা যদি বলি যে ওয়াই ইজুয়াল কজ এক্স এর পরে ওয়াই ইজুয়াল টেন এক্স এর গ্রাফ, টেন এক্স এর গ্রাফ বা অন্যান্য এক্স এর গ্রাফ মানে অর্থাৎ ইসের দরকার হয় না। আমি যদি বলি টেন এক্স এর না বলে তোমার হচ্ছে ওয়াই ইজুয়াল সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের গ্রাফ কেমন হবে বলো তো? যেখানে আমাদের হচ্ছে ফাংশন হবে, ফাংশনের কন্ডিশনটা কেমন হবে? এই যে এইরকম, এরকম, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি আমরা। এটা হচ্ছে আমাদের ওয়াই ইজুয়াল হচ্ছে ওয়াই ইজুয়াল সাইন ইনভার্স এক্সের গ্রাফ এমন হবে। মোটামুটি আমরা কিছু কিছু যে জিনিসগুলো মোটামুটি প্রয়োজন ছিল সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করেছি, নর্মাল জিনিসগুলো। এরপরে যখন আমরা ম্যাথমেটিক্সে যাবো বা ক্যালকুলেশনে যাব, তখন বাকি গ্রাফগুলো আমাদের দেখে বুঝতে খুব সুবিধা হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা বাকি জিনিসগুলো শুরু করে দিই। অলরাইট, তাহলে আমরা যে এই প্রথম কোশ্চেনটা নিলাম যে এক্স ইকুয়াল 0 টু এক্স ইকুয়াল 2i5 পর্যন্ত ওয়াই ইকুয়াল সাইন এক্স দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আসো 1 নম্বর কোশ্চেনটা সলভ করি আমরা। দেখো ব্যাপারটা কি দাঁড়ায় আমাদের, যে এক্স ইকুয়াল টু 0 টু আমার এক্স ইকুয়াল টু 2i5 পর্যন্ত আমার ক্ষেত্রফল নির্ণয় করা হবে। তাহলে ক্ষেত্রফল কী হবে? যে এরিয়া ইজ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 টু 2π, তাই না? 0 টু 2π আর হচ্ছে সাইন এক্স ডিএক্স, আর এটা বের করা লাগবে। এখন আসো এরিয়াটা আমরা বের করে ফেললে আমাদের হয়ে যাবে, বাট কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার আছে। দেখো আমাদের গ্রাফটা কেমন হবে? 0 টু 2π, ওকে, এটা হচ্ছে আমাদের তোমার আমি যদি গ্রাফটাকে একটু ক্লিয়ার করে ড্র করি, হ্যাঁ, আচ্ছা, গ্রাফটাকে যদি আমি একটু ক্লিয়ার করে ড্র করি তখন ব্যাপারটা দেখতে কেমন হয় একটু খেয়াল করো। সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে আর দেখো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে সাইন এক্সের গ্রাফ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সাইন এক্সের গ্রাফে 0 টু 2i5 বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কত? এই পয়েন্টটা কত বলো তো? 0, ওকে। এই পয়েন্টটা আমাদের হচ্ছে 0, হ্যাঁ, এটা 0, এটা হচ্ছে তোমার মাঝখান থেকে এটা হচ্ছে π/2, তাই না? এটা কত বলো তো? পাই, এটা কত বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে 3π/2, তাই না? দেখা যায় কি? হ্যাঁ, 3π/2। তারপর এটা কত বলো তো? এটা হচ্ছে আমাদের 2π, হ্যাঁ। তো এখন খেয়াল করে দেখো 0 থেকে 2π পর্যন্ত, এখন একটা বৃত্তচাপ আছে উপরের দিকে, একটা বৃত্তচাপ আছে নিচের দিকে। এখন আমি যদি ডেফিনিট ইন্টিগ্রেশনের মাধ্যমে এটাকে ক্যালকুলেট করি তাহলে আমাদের শুধুমাত্র একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে, বাট আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে যদি করি তাহলে এটা আমাদের আসলে ভিন্ন রকম ভ্যালু দেবে অ্যাকচুয়ালি, সরি, ক্ষেত্রফল বের করার জন্য আমরা যদি করি তাহলে এটা ভিন্ন রকম ভ্যালু দেবে। তো আমাকে নেওয়া লাগবে কি করে? দেখো 0 থেকে π পর্যন্ত নেওয়া লাগবে, আবার π থেকে 2π পর্যন্ত নেওয়া লাগবে, নিয়ে এদের দুটোকে যোগ করা লাগবে। তার মানে এটাকে আমরা এভাবে লিখবো অ্যাকচুয়ালি, যে ইন্টিগ্রেশন অফ 0 টু π, হ্যাঁ, 0 টু π সাইন এক্স, হ্যাঁ, ডিএক্স প্লাস আবার ইন্টিগ্রেশন অফ 0 না, তোমার হচ্ছে π টু 2π, হ্যাঁ, π টু 2π মাইনাস সাইন এক্স, ওকে, সাইন এক্স ডিএক্স। এটাকে করলে তবে আমরা অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা পাবো আমরা অ্যাকচুয়ালি, তাই না? অল রাইট, তাহলে দেখো যে আমরা এখানে সাইন এক্স করলে আমরা কী বলো তো? সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা কী পাবো? মাইনাস কজ এক্স, তাই না? আর এখানে 0 টু π, ওকে, আর এখানে তোমার হচ্ছে যে মানে মাইনাস সাইন এক্স করলে কজ এক্স পাবো, দ্যাট মিনস আমার প্লাস আসবে কি? কজ এক্সই আসবে অ্যাকচুয়ালি,
cos x, এখানে পাই টু 2 পাই, তাই না? এখন আসো দেখো যে আমি যদি মাইনাস cos x আছে পাই বসাই তাহলে কত মাইনাস cos পাইয়ের মান কত বলো তো? cos পাইয়ের মান হচ্ছে -1 মাইনাসে +1 অ্যাকচুয়ালি, এখানে +1 হবে, তাই না? আর ফর্মুলার মাইনাস এই মাইনাসে প্লাস হয়ে যাবে আর cos 0, ওকে cos 0 মান কত? cos 0 মান হচ্ছে 1 অ্যাকচুয়ালি, তাই না? আচ্ছা cos 0 মান, আচ্ছা আমি cos এটা লিখলাম কেন, এখানে আসবে হচ্ছে cos 0 মান 1, তাই না? আচ্ছা ঠিক আছে, প্লাস আমাদের এখানে কত আসবে যে তোমার হচ্ছে গিয়ে cos x এর জন্য কত আমরা 2 পাই বসাবো, cos 2 পাই মানে 360 মানে কত 1 আর তোমার হচ্ছে গিয়ে আমার এখানে ফর্মুলা মাইনাস cos পাই মানে 180 মানে -1 তাহলে কত আসলে বলো তো 1 চারটে 1 যোগ করলে কত আমাদের আসলে 4 আসে। ইয়েস, এটার জন্য আমাদের এরিয়া আসবে 4। তাহলে তোমরা একটা ব্যাপার বুঝতে পারছো যে প্রত্যেকটা বৃত্তচাপের জন্য আমাদের 2 করে আসতেছে ক্ষেত্রফল, প্রত্যেকটা বৃত্তচাপের জন্য আমাদের ক্ষেত্রফল আসছে 2 করে, তাই না? যেহেতু প্রত্যেকটা বৃত্তচাপের জন্য ক্ষেত্রফল 2 আসতেছে, আমাকে যদি এখানে কোশ্চেন বলে sin x এর একটি চাপ দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো, sin x এর একটা চাপ দ্বারা কত আবদ্ধ অংশের ক্ষেত্রফল কত হবে? 2 হবে। আমাকে যদি বলা হয় 5টা চাপ দিয়ে ক্ষেত্রফল কত হবে, তাহলে 5 × 10 হবে। আমাকে যদি বলা হয় 10টা চাপ দ্বারা sin x এর বা cos x এর, হ্যাঁ sin বা cos x এর আমাদের এই হিসাবটা করা লাগবে, tan x বা sec x বা cosec x cot x এর এই হিসাবটা নিয়ে আসলে মানে হবে না অ্যাকচুয়ালি, ওকে? তাহলে sin x বা cos x এর ক্ষেত্রে প্রতিটা চাপের জন্য ক্ষেত্রফল হবে 2 করে। ব্যাপারটা কি বুঝতে পারছি? প্রতিটা চাপের জন্য ক্ষেত্রফল হবে 2 করে, অর্থাৎ 0 to π, অর্থাৎ এই পার্থক্যের জন্য ক্ষেত্রফল হবে 2 করে প্রত্যেকটা ক্ষেত্রেই। তাহলে এই টাইপের যে কোশ্চেন আসে না কেন, আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করার মাধ্যমে আমরা ক্যালকুলেশনগুলো খুব সহজে করে ফেলতে পারি। এবার গ্রাফ ড্র করা ছাড়াই এবং গ্রাফ সহ আমরা ক্যালকুলেশনগুলো খুব সহজে করে ফেলতে পারি। অল রাইট, আসো পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেনটা কি ছিল আমাদের, খেলা দেখো, ফাইন্ড দ্য এরিয়া বিটুইন y = sin ইনভার্স x অ্যান্ড y অ্যাক্সিস বিটুইন y = 0 to π/2। অল রাইট, তাহলে দেখো তোমার হচ্ছে গিয়ে y 0 to π/2 sin ইনভার্স x এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে খেয়াল করে দেখো যে আমরা y sin ইনভার্স x আছে, এটাকে আমরা কি করব, x হচ্ছে sin y নিব, ওকে? আর y এর ভ্যালু কত 0 to π/2, ওকে? তাহলে 0 to π/2 যদি হয়, তাহলে আমরা যদি এরিয়াটা বের করতে চাই, তাহলে এরিয়া কত আসবে বলো তো? এবার কিন্তু আমরা প্রথমে শুরু করছি তোমার গ্রাফ ড্র করা ছাড়াই, এরপর আমরা গ্রাফ ড্র করে ব্যাপারগুলো দেখবো যে অ্যাকচুয়ালি এদের সাথে মিলছে কিনা। অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ 0 to π/2, তাই না? π/2 আমাদের এখানে কি আছে বলো তো, sin y আর এখানে dy। তাহলে এখানে আমরা যদি বসায় দিই কত আসে বলো তো, sin y কে করলে আমরা কি পাবো বলো তো, cos y মাইনাস cos y, তাই না? আর এখানে 0 to π/2, রাইট? অল রাইট, তাহলে এবার দেখো cos y মাইনাস আছে মানে মাইনাস cos π/2, cos π/2 মানে 90 ডিগ্রি, cos 90 মানে কত 0, তার মানে -0, ওকে? অ্যান্ড আমাদের হচ্ছে গিয়ে ফর্মুলার মাইনাস, আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, আর cos 0 মান হচ্ছে কত বলো তো 1, মানে ফাইনালি পেলাম কত আমরা 1, অর্থাৎ 0 to π/2 এর মাধ্যমে sin ইনভার্স x কে ইন্টিগ্রেট করলে অর্থাৎ এরিয়া বের করলে আমরা কি পাবো, 1 পাবো। ইয়েস, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার সব গ্রাফ ড্র করি আমরা। খেয়াল করো যে আমাদের তোমার sin ইনভার্স x এর গ্রাফ কেমন হবে বলো তো? sin ইনভার্স x এর গ্রাফ হবে এমন, তাই না? এমন অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে হবে অ্যাকচুয়ালি। এখানে হচ্ছে এটা 0, এটা হচ্ছে π/2। এবার দেখো এটা তো আমাদের অর্ধবৃত্ত চাপ না, বৃত্তের পুরোটা আমার এরকম আসতো, বাট আমাদের অর্ধবৃত্ত চাপ, তাই না? অর্ধবৃত্ত চাপ হওয়ার কারণে আমার এটার জন্য কত আসবে, 1 আসবে, আমরা অলরেডি জানি 1 আসবে, তাই না? এই বৃত্তের জন্য মানে এই অর্ধবৃত্ত চাপ অ্যাকচুয়ালি এই যে রে বাবা, এইটা হচ্ছে এই রকম, ওকে? এই অর্ধবৃত্ত চাপ এইটুকু অংশ শুধু আমাকে বলা হচ্ছে 0 to π/2, এটা হচ্ছে y অক্ষ বরাবর নেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই আমাদের এরিয়া আসবে 1। সো এটাকে তোমরা ক্যালকুলেট করলে আমাদের ফাইনালি এভাবেই আসতে হবে। এভাবে আসলে আমরা ক্ষেত্রফলটা কী পাবো বলো তো, 1 বর্গ একক। ব্যাপারটা কি বুঝতে পারছি? এইভাবে আমরা sin x বা sin cos x, sin ইনভার্স x, cos ইনভার্স y, cos ইনভার্স x। এবার বলতো cos ইনভার্স x এর গ্রাফ তো বলা হয় না, cos ইনভার্স x এর গ্রাফটা কেমন বলো তো? cos ইনভার্স x এর গ্রাফটা এইরকম হবে অ্যাকচুয়ালি, মনে আছে কি ব্যাপারটা? cos ইনভার্স x এর গ্রাফটা এমন হবে। অলরাইট, আমরা আসো যখন আমাদের কোশ্চেন আসবে সামনে তখন আমরা এটা নিয়ে আরও ডিটেলসে কথা বলবো। অলরাইট, তাহলে দেখি আমরা পরের কোশ্চেনটা কি আসে। আমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। পরের কোশ্চেনটা কি ছিল, y = x², x অক্ষ x = 2 অ্যান্ড x = 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? ইট ইজ ভেরি মাচ ইজি কোশ্চেন, ওকে? আমাদের এখানে y = x², x অক্ষ x = 2 x = 3 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ওকে,
এক্স ইকুয়াল টু 2 অ্যান্ড এক্স ইকুয়াল টু 3 এর মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বসায় দিই, দেখি তো এরিয়া কত আসে। গ্রাফ ছাড়াই, গ্রাফ ড্র করা ছাড়াই ক্ষেত্রফল কত আসে। এক্স এর ভ্যালু 2 থেকে 3 পর্যন্ত, 2 থেকে 3 পর্যন্ত আমার এখানে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে কত আসে বলো তো? ইন্টিগ্রেট করলে তোমার এক্স কিউব বাই 3, এক্স কিউব বাই 3, আর এখানে 2 থেকে 3। ওকে, তাহলে এখানে আমরা পাচ্ছি কত বলো তো? যে 3 বসাইলে 3 3 কত 27, 27 বাই 3 মানে 9, অর্থাৎ 9 মাইনাস তোমার হচ্ছে আবার 2 বসাইলে কত পাবো আমরা ফর্মুলা মাইনাস বসিয়ে? 8/3, কারেক্ট, 8/3। তাহলে ফাইনালে কত পাচ্ছি আমরা বলো তো? 3 9 27 মাইনাস 8 মানে 21/3। ইয়েস, এটা হচ্ছে আমাদের কত আসছে? 3 9 27 মাইনাস 8 মানে 21 না 19 হবে অ্যাকচুয়ালি, সরি 19/3। 27-এর মধ্যে 8 বাদ দিলে থাকে 19/3, এবং এটাই এখন অ্যান্সার। ওকে, এবার আমরা গ্রাফটা ড্র করি। এই গ্রাফটা আমাদের কেমন হবে? উইথ গ্রাফ। এই গ্রাফটা ড্র করলে আমাদের কেমন পাবো দেখো তো? আমরা জানি এটা একটা পরাবৃত্তের সমীকরণ না? ইয়েস, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এই পরাবৃত্তের সমীকরণ দেখতে কেমন হবে? ওয়াই এক্স স্কোয়ার, তাই ওয়াই অক্ষের দিকে হা করে থাকবে, এবং যদি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে পজিটিভ, তাই উপরের দিকে হা করে থাকবে, তাই না? এবার আসো, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ারের ইকুয়েশন। অ্যান্ড আমার এখানে একটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 রেখা। এক্স ইকুয়ালস টু 2 রেখা হচ্ছে আমাদের গিয়ে খেয়াল করে দেখো। আমি বিভিন্ন পয়েন্ট যদি নেই তাহলে আমাদের ব্যাপারটা কি দাঁড়ায়? হচ্ছে গিয়ে আচ্ছা, এটাকে আমি গ্রাফটাকে একটু সুন্দর করে ড্র করি। এখানে অ্যাকচুয়ালি এভাবে বোঝাটা একটু মুশকিল আছে। ওকে, ধরলাম এটা, ধরো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3। ওকে, এক্স এর মান এখানে হচ্ছে 1 2 3। আমার নেওয়া লাগবে কত? এক্স এর 2 থেকে 3 এর মধ্যে। তার মানে আমার এরিয়াটা কোনটা লাগবে বলো তো? এরিয়াটা লাগবে আমাদের হচ্ছে এইটুকু এরিয়া লাগবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এই এরিয়াটুকু আমাদের লাগবে বেসিক্যালি। ওকে, অলরাইট, যদি আমার এই এরিয়াটুকু লাগে তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, যে আমরা 2 থেকে 3 এর মধ্যে আমাদের জাস্ট এই গ্রাফ দিয়ে ইকুয়েশনটা কেমন আসবে বলো তো? এরিয়া ইজ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ এই এক্স এর ভ্যালু 2 থেকে এক্স এর ভ্যালু 3 পর্যন্ত, এক্স এর ইকুয়েশনটাকে, এই ইকুয়েশনটাকে এক্স স্কোয়ার, দ্যাট মিনস 2 থেকে 3 এই এক্স স্কোয়ার ডিএক্স। এটা করলে তো আমরা এখানে তো বেরিয়ে করলাম, আমরা 19/3 পাবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা খুব সহজে বুঝতে পেরেছো এবং এখানে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজে গ্রাফ এবং গ্রাফ ড্রয়িং এবং গ্রাফ ড্রয়িং ছাড়াই আমরা এই টাইপের ক্যালকুলেশনগুলো খুব সহজে করে ফেলতে পারি। ওকে, আর যদি এখানে আমাদের তোমার হচ্ছে গিয়ে বুঝতে সমস্যা হয়, হ্যাঁ, আমি কিন্তু দুই টাইপেরই ক্যালকুলেশন করতেছি। এটা গ্রাফ ড্র করা ছাড়াই, এটা গ্রাফ ড্র দিয়ে। দেখছো, গ্রাফ ড্র করলে ক্যালকুলেশনগুলো বুঝতে আমাদের খুব সহজ হয় এবং এটা খুব দ্রুত হয়ে যায়। ওকে, অলরাইট, চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা হচ্ছে গিয়ে ওয়াই ইজ ইকুয়াল এক্স ইন্টু এক্স মাইনাস 3 অ্যান্ড এক্স অ্যাক্সিস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, এক্স অ্যাক্সিসের জন্য ওয়াই ইকুয়ালস হচ্ছে 0, তাই না? ওয়াই ইকুয়াল 0 মানে বসা এখানে কি আসে বলো তো? ওয়াই ইকুয়াল 0 বসা আমাদের কত আসবে? 0 ইকুয়ালস হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, অলরাইট, এক্স ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এক্স ইকুয়াল কী আসবে বলো তো? আমাদের একটা 0 আসবে আর একটা হচ্ছে 3 আসবে, অর্থাৎ এক্সের ভ্যালু 0 থেকে 3 পর্যন্ত হবে। তাহলে আমরা যদি এখন এক্স অ্যাক্সিস এবং এই তোমার হচ্ছে গ্রাফের ক্ষেত্রফলটা বের করি, তাহলে এরিয়া কি হবে? এরিয়া দেখো তোমার হচ্ছে গিয়ে কত? 0 to 3, 0 থেকে 3 এর মধ্যে। তাহলে আমার কি আসবে? এক্স ইন্টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x, তাই না? ডিএক্স। তাহলে ক্যালকুলেশন করলে কী পাবো আমরা বলো তো? এখানে আসবে আমাদের হচ্ছে এক্স কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার বাই 2, আর এখানে 0 থেকে 3। তাহলে আমি যদি 3 বসায় দিই, এখানে কি আসে বলো? 3 3 9/3 মানে 9/3 মানে হচ্ছে কত? 9/3। দ্যাট মিনস আমার হচ্ছে 9 আসবে অ্যাকচুয়ালি। ওকে, আর আমাদের এখানে আমি যদি 0 বসায় দিই, অলরাইট, এখানে যদি আমি 0 বসায় দিই 0 to 3, আমার এখানে আসবে হচ্ছে ঠিক আছে, ও না ঠিক আছে, 9 মাইনাস আমার 3 বসাইতে হবে, 3 3 9 মানে 3 3 9 3 27/27/2, তাই না? 3 3 9 3 27/2 মানে 27/2, হ্যাঁ। অ্যান্ড হচ্ছে গিয়ে এবার ফর্মুলার মাইনাস, এটাও 0 হবে, মাইনাস মাইনাস প্লাস, এটাও 0 হবে। তার মানে এখানে কী আসলো বলো তো আমাদের?
এখানে আসলো 9 দেখুন 18 মাইনাস 27, 18 মাইনাস 27/2, তার মানে -9/2, অর্থাৎ এটাকে মডুলাস করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 9/2, অ্যান্ড দ্যাট ইজ দ্য অ্যান্সার 9/2। এটা হচ্ছে অ্যান্সার। এখন দেখো আমরা এটাকে মডুলাস করা লাগতো, এটাকে মডুলাস করলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সারটা সেমই আসতো। কখনো যদি এই টাইপের নেগেটিভ ভ্যালু আসে তখন তোমরা এভাবে মডুলাস বসাই দিলে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক চলে আসবে। ওকে, দেখো আমি কিন্তু কোনো প্রকার গ্রাফ ড্র করি নাই। তাহলে এখন দেখো আমরা গ্রাফ ড্র করলে ব্যাপারটা কেমনে বুঝতে পারবো, খেয়াল করো। ওয়াই ইজিক্যাল হচ্ছে এক্স, তোমার হচ্ছে গিয়ে দেখো এখানে কি ছিল, ওয়াই ইজিক্যাল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x, তাই না? অলরাইট, এটা একটা কিসের সমীকরণ বলো তো? পরাবৃত্তের সমীকরণ। ইয়েস, আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো আমি যদি পরাবৃত্তটাকে আমি যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে আমি যদি একটু ফিগারাইজড করে সুন্দর করে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x, ওকে, এক্স স্কোয়ার মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x, অ্যান্ড দেখো আমরা এখানে লিখব হচ্ছে ইন্টু 1/2 লিখলাম আমরা। আচ্ছা এটাকে আমি সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে বেশি বেটার হয়। হ্যাঁ, এই গ্রাফটাকে সাজিয়ে লিখলে বেশি বেটার হয়। সেটা হচ্ছে গিয়ে 2 ইন্টু 3 ইন্টু এক্স, তাই না? 2 ইন্টু 3 ইন্টু এক্স, তার মানে এখানে কত লাগতেছে আমাদের, কত বেশি লিখে ফেলেছি আমরা, তোমার এখানে 3 × 6 লিখছি। তার মানে আমরা লিখবো কি এখানে অ্যাকচুয়ালি তোমার 3 থাকা লাগবে, 3/2 নেওয়া লাগবে আমাদের এখানে অ্যাকচুয়ালি। এখানে এক্স থাকলো 2 ইন্টু এক্স ইন্টু 3/2, ওকে, 3/2, 2 কেটে 3 থেকে যায়, আর প্লাস হচ্ছে গিয়ে তোমার 9/2, আচ্ছা 9/4 নিলাম, ওকে। আর এখানে ওয়াই আছে, হ্যাঁ, ওয়াই নেওয়ার কারণে আমার এই পাশে বেশি নিয়েছি কি 9/4, তার মানে এখানে আমাদের থাকবে কি ওয়াই প্লাস 9/4 থেকে গেল। তার মানে এখানে যদি ফিগারাইজড করি তাহলে দেখো তো ব্যাপারটা, এক্স মাইনাস 3/2 টু দি পাওয়ার হোল স্কোয়ার ইজিক্যাল হচ্ছে কি আসবে বলো তো, যে 4 ইন্টু, হ্যাঁ সরি 4 না অ্যাকচুয়ালি আমাদের এখানে আসবে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওয়াই প্লাস 9/4, এটাই, ওকে অলরাইট। এটা আমাদের একটা প্যারাবোলা না? ইয়েস, এটা একটা প্যারাবোলা। এই প্যারাবোলাগুলো দেখতে কেমন, যাদের কেন্দ্র কী হবে, প্যারাবোলা কেন্দ্র কী হবে 3/2 আর হচ্ছে মাইনাস 9/4। সো এই প্যারাবোলার কেন্দ্র আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, এই প্যারাবোলার কেন্দ্র আমরা পেয়ে গেলাম। তাহলে প্যারাবোলাগুলো দেখতে কেমন হবে বলো তো? ইয়েস, প্যারাবোলাটা দেখতে কেমন হবে, কেন্দ্র যদি এটা হয়, কেন্দ্র অ্যাকচুয়ালি তোমার শীর্ষবিন্দু, কেন্দ্র না অ্যাকচুয়ালি এটা শীর্ষবিন্দু যদি আমার এমন হয়, তাহলে এটা হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, কোথায় বলো তো? এক্স অক্ষ পজিটিভ, ওয়াই অক্ষ নেগেটিভ, অর্থাৎ আমার আসবে এখানে শীর্ষবিন্দু থাকবে। এখন তুমি একটা জিনিস বলো, যদি এক্স এর ভ্যালু 0 হয় তাহলে পুরো 0 হয়ে যায় না? ইয়েস, তাহলে এক্স অক্ষকে টাচ করে যাবে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে 0 বিন্দুতে যাবে অ্যাকচুয়ালি, এইরকম গ্রাফটা হবে। আবার এরকম গ্রাফ না অ্যাকচুয়ালি, আমার গ্রাফটা আসবে অ্যাকচুয়ালি, হ্যাঁ ঠিক আছে, উপরের দিকে যাবে, কারণ আমাদের হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ তো আমার হচ্ছে যে পজিটিভ, তার মানে এই গ্রাফটা এমন যাবে, এই দিক দিয়ে যাবে, এরকম আমরা প্যারাবোলা পাবো। ঠিক আছে, এই প্যারাবোলাটা পাইলাম আমরা, ওকে। এখন আবদ্ধক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে সেটা বের করার জন্য আমরা কি করব, যে ওই গ্রাফটা তো ড্র করলাম, গ্রাফের ফিগারটা ড্র করলাম, এখন এটাকে ঠিক আগের মতো করেই আমরা তোমার হচ্ছে গিয়ে সলিউশন করব। সো আমাদের এখানে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে খেয়াল করে দেখো, যে আবার এই ছেদবিন্দুটা বের করবো আমরা, যে ওয়াই ইজিক্যাল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x ইজিক্যাল টু 0 ধরবো আমরা ওয়াইয়ের ভ্যালু, কারণ এক্স অক্ষ, এই ভ্যালুটা এখানে বসাই দিলে আমাদের কি আসবে বলতো, এক্স ইজিক্যাল টু আমরা দুটো ভ্যালু পাবো, একটা 0 একটা হচ্ছে 3। এটাকে আমরা এরিয়া বের করার জন্য কী করবো বলতো, ইন্ডিকেট করবো 0 থেকে 3-র মধ্যে, অ্যান্ড হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3x dx, এটা করলে আমরা কী পাবো বলতো 9/2, এবং এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো গ্রাফ ড্র করে আমরা ক্যালকুলেট করলাম, এবং গ্রাফ ড্র করা ছাড়া আমরা ক্যালকুলেট করলাম। আশা করি তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারছো। হ্যাঁ, অলরাইট, গ্রাফের ব্যাপারটা আসলে অন্যরকম, গ্রাফ করলে আমাদের অ্যাকচুয়ালি সব কিছু খুব সহজ হয়ে যায়, তাই না? হয় কি আসলেই? এটা কি তোমরা বুঝতে পারছি যে গ্রাফ ড্র করলে অঙ্কগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়? আচ্ছা, যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব ভালো, না বুঝতে পারলেও আমি তো গ্রাফ নিয়ে ডিটেলসে কথাই বলেছি। হ্যাঁ, তো গ্রাফের কোনো কনসেপ্ট বা গ্রাফের কোনো কোশ্চিন এই টাইপের কিছু দেওয়া থাকলে বা কোনো কিছু প্রয়োজন হলে তোমরা, বা এই টাইপের কোশ্চেনগুলো থাকলে তোমরা আমাকে বলো, আমি এটাকে ডিটেলসে হ্যাঁ ডিসকাস করে দেখাবো। ওকে, অলরাইট, এখন আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা কী ছিল, তোমার হচ্ছে গিয়ে
এক্স ছিল 0 থেকে এগুলো 5 পর্যন্ত এক্স অক্ষ ও ওয়াই ইকুয়াল এক্স ইন্টু 4 মাইনাস এক্স দ্বারা আবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? ইয়েস, এটা প্রিটি মাচ ইজি কোশ্চেন। আসো এটা আমরা সলভ করি। প্রথমে গ্রাফ ছাড়া এবং পরে গ্রাফ দিয়ে এটাকে সলভ করার চেষ্টা করব। ওকে, তাহলে দেখি আমরা গ্রাফ তোমার হচ্ছে গিয়ে ছাড়া ক্যালকুলেট করলে আমাদের কি আসবে এখানে বলো তো? ওকে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, তো এরিয়া কি বলো তো? এরিয়া ডাইরেক্ট যেহেতু এক্স এর ভ্যালু দেওয়াই আছে, এক্স অক্ষ এত দ্বারা এটা আমার অ্যাকচুয়ালি প্যারাবোলা না এবং এক্স স্কোয়ার সব নেগেটিভ না। ইয়েস, নেগেটিভ, সো নো প্রবলেম। দেখো 0 to 5 বসাই দিলাম। এখানে কি আছে? এক্স ইন্টু 4 মাইনাস এক্স ডিএক্স। তাহলে কি আসে দেখো তো? আমরা যদি বসাই দিই এখানে তাহলে 4x পরে মানে হচ্ছে 4 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স কিউব বাই 3। এখানে 0 to 5, তাই না? ইয়েস, 0 to 5। তাহলে এখানে দেখো ক্ষেত্রফলটা কত আসবে? আমরা যদি এখানে 2 2 কাটাকাটি করি তাহলে 2, তাহলে 2x স্কোয়ার, 5 যদি বসে 5 25 দুগুণ 50। ইয়েস, এখানে থাকবে 50 মাইনাস, ওকে, মাইনাস 5 যদি বসায় দেই 5 25 25, আচ্ছা 25 5 উপরে কেউ 5 25 5 25 125 125 বাই 3। তার মানে আমরা যদি এখানে বের করে দেখো তো 3 50 150 150 মাইনাস 125 বাই 3, তাহলে কত আসলে বলো তো? আমাদের আসে এখানে 25/3। ওকে, এটা হচ্ছে আমাদের এখানকার এরিয়া আসে। অ্যাকচুয়ালি এখন ব্যাপারটা বলো যে এটা কি আমাদের অ্যাকচুয়ালি এরিয়া হবে বলো তো? এটা কি আমাদের অ্যাকচুয়াল এরিয়া হবে? নো, এটা আমাদের অ্যাকচুয়ালি এরিয়া হবে না। এখানে আমাদের মিস্টেকটা আছে। তো এই কোশ্চেনটাতে আমাদের গ্রাফ ড্র করা ছাড়া আমরা করতে পারবো না নর্মালি। তুমি যদি গ্রাফ এই কোশ্চেনটাতে না বোঝো বা গ্রাফটা ড্র করতে না শেখো তাহলে তুমি নর্মালি সলভ করতে পারবো না। তো আসো আমরা গ্রাফটা করি, গ্রাফটা ড্র করি, তাহলে ব্যাপারটা কি আসে তখন তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি হয়নি কেন অঙ্কটা। ওকে, অঙ্কটা হলো না কেন গ্রাফ ছাড়া। ওকে, এটা হয় নাই। ওকে, দেখি আমরা কি দাঁড়ায় এখানে। দেখো যে আমরা এই গ্রাফটা ড্র করব। y ইজ ইকুয়াল হচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার। তো আসো এটাকে একটু সিম্পলিফাই করি। হ্যাঁ, যে এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়াই। এটাকে যদি সিম্পলিফাই করি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 তোমার হচ্ছে গিয়ে প্লাস, ওকে, আমার লাগবে কত? 4। ইকুয়াল হচ্ছে এখানে +4 দিয়েছি তো এখানে +4 দেওয়া লাগবে, মাইনাস ওয়াই প্লাস 4। তাহলে কী পাচ্ছি আমরা বলো তো? যে এক্স মাইনাস 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস কমন নিলে কি থাকবে? ওয়াই মাইনাস 4, তাই না? দেখো তো শীর্ষবিন্দুটা কি? শীর্ষবিন্দুটা হচ্ছে 2 4। ওকে, এই গ্রাফের শীর্ষবিন্দু হবে 2 4 2 4 এবং দুটোই পজিটিভ। তার মানে 2 এক্স বরাবর 2 আর ওয়াই বরাবর 2 3 4 মনে করো 4। সো এই জায়গাটাতে আমরা পয়েন্টটা পাবো। এখন আমাদের খেয়াল করে দেখো যে তোমার সামনে একটা মাইনাস আছে, তাই না? সামনে যেহেতু মাইনাস আছে গ্রাফটা কোন দিকে হবে? সরি, তোমার হচ্ছে গিয়ে এখানে ওয়াইয়ের সামনে একটা মাইনাস আছে। ওকে, আচ্ছা এক্স স্কোয়ার সামনে এই সামনে একটা মাইনাস আছে, তাই আমরা গ্রাফটা নিচের দিকে আসবে। অ্যাকচুয়ালি গ্রাফটা তখন আমাদের আসবে কি বলো তো? এইরকম দিকে আসবে। ওকে, এইরকম দিকে আসবে। অর্থাৎ আমি গ্রাফটাকে এই গ্রাফটা হবে আমাদের এমন। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? ইয়েস, এই গ্রাফটা হবে আমাদের বেসিক্যালি এমন। আচ্ছা ঠিক আছে, গ্রাফ যদি আমার এমন হয়, হ্যাঁ, তাহলে এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো যে 2 4, ওকে ফাইন। তাহলে ওকে অলরাইট, তাহলে এখন দেখো আমাদের শীর্ষবিন্দু আমরা জানি 2 4। ওকে, আর এখানে ছেদবিন্দু আমরা বের করব। ওকে, এক্স ইকুয়াল 0 বসালে আমরা কি পাই? এক্স ইকুয়াল 0 বসাবো। আচ্ছা, গ্রাফটাকে যদি আমি আরেকটু সুন্দর করে রিপ্রেজেন্ট করি, ব্যাপারটা একটু সুন্দর হয়ে দাঁড়ায়। ওকে, দেখো এখানে 1 2 3 4, ওকে 5, তাহলে এই যে এইখানে। ওকে, দেখো আমাদের বেসিক্যালি ব্যাপার যেটা আসবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে নর্মালি আমরা যদি এটাকে তোমার হচ্ছে এটা ড্র করি,
আচ্ছা এটা কি আমার অ্যাকচুয়ালি ওকে অলরাইট, আমি গ্রাফটাকে না গ্রাফটা আসলে সুন্দর হয় নাই, একটু সুন্দর করে ড্র করি, একটু ওয়েট করো। ওকে there will be অলরাইট, আমার এখানে পয়েন্টগুলো কি পেলাম আমরা, একটা 2 একটা হচ্ছে 4 তাই না, 2 4 কোথায় হবে 1 2 ওকে 3 4 মনে হবে এখানে নিলাম আমি অ্যাকচুয়ালি। গ্রাফটা আমার আসলে এটা গ্রাফটা মূলবিন্দুকে ছেদ করবে কিনা সেটা বোঝার উপায়টা কি, গ্রাফটা মূলবিন্দুকে ছেদ করবে কিনা মূলবিন্দু দিয়ে যাবে কিনা সেটা বোঝার উপায় কি। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, তোমার হচ্ছে যে ওয়াই এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এক্স এর ভ্যালু 0 পাবো তাই না, ওয়াই ভ্যালু 0 বসালে এক্স এর ভ্যালু 0 পাবো, আবার এক্স এর ভ্যালু 0 বসালে ওয়াই এর ভ্যালু 0 পাবো, তাই কিনা বলো? ইয়েস তাই পাবো আমরা। তাহলে দেখো এই হচ্ছে আমাদের সেই গ্রাফ, হ্যাঁ, আর এখানে 1 2 3 4 5, তার মানে এই যে এই লাইনটা অ্যাকচুয়ালি আমাদের এরিয়াটুকু হবে, আমাদের হচ্ছে প্রয়োজনীয় এরিয়াটুকু কথা বলো তো, প্রয়োজনীয় এরিয়াটুকু আমাদের হচ্ছে এইটুকু এরিয়া হবে, এই যে এইটুকু। ওকে দেখতে পাচ্ছ কি তোমরা সেটার এরিয়াটুকু, ইয়েস এই এরিয়াটুকু বের করা হবে। এই কারণেই আমাদের অ্যাকচুয়ালি আমাদের এখানে ক্যালকুলেশনটা মিলে নাই। ব্যাপারটাকে বুঝতে পারছো যে আমরা শুধুমাত্র এইটুকু ক্যালকুলেট করেছি, সরি এখান থেকে এইটুকু ক্যালকুলেট করেছি, এখানে যে 5 আছে এখানে যে 5 হবে, হ্যাঁ এই এরিয়াটুকু আমরা হিসেবে নেই নাই, দ্যাটস ওয়াই আমাদের অ্যাকচুয়ালি এরিয়াটুকু মিলে নাই অ্যাকচুয়ালি। ব্যাপারটাকে বুঝতে পারছি আমরা? ওকে চলো তাহলে এখন দেখো আমরা যদি হচ্ছে গিয়ে আমরা যদি এরিয়াটা বের করি, এটা কী আসবে বলো তো, এরিয়াটা আসবে হচ্ছে গিয়ে এখানে আমাদের নেওয়া লাগবে যে এরিয়া এই কস হচ্ছে, দেখো এইটুকু কতটুকু, এটা হচ্ছে কোন পর্যন্ত 0 to 4, ইন্টিগ্রেশন অফ 0 to 4 অফ এই প্যারাবোলাটা কি বলতো যে 4x - x স্কোয়ার dx প্লাস এবার এইটুকু এখানে কত বলতো তোমার হচ্ছে গিয়ে 4 to 5, এখানে কিন্তু প্যারাবোলা উপরের দিকে, তার মানে সামনেটা মাইনাস নেওয়া লাগবে, -4x - x স্কোয়ার dx, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুটা চলে আসবে। অলরাইট তাহলে দেখো যে এখানে আমাদের আসবে কি তোমার হচ্ছে গিয়ে 4x মানে হচ্ছে 2x স্কোয়ার - x কিউব বাই 3, হ্যাঁ, আর এখানে আমার আসবে কি 0 to 4, ওকে, প্লাস এখানে মডুলাস চিহ্ন থাকবে, মাইনাসটাকে আমরা রিমুভ করে দিতে পারি, তাহলে মডুলাস অফ অ্যাকচুয়ালি কী আসবে এখানে বলো তো, মডুলাস অফ তোমার হচ্ছে গিয়ে ইন্টিগ্রেশন অফ 4x মাইনাস, আচ্ছা 4x না অ্যাকচুয়ালি এখানে আসবে আমাদের হচ্ছে 2x স্কোয়ার - x কিউব বাই 3, ওকে, এখানে মডুলাস নিয়েছি আমরা, ওকে অলরাইট। তাহলে এখানে দেখো আর এখানে আমাদের কত 4 থেকে 5 পর্যন্ত, অলরাইট। তাহলে দেখি আমরা যদি এখানে ক্যালকুলেট করি, তাহলে 4 যদি বসে তাহলে কাজ 4 4 16 32, দ্যাট মিনস 32 মাইনাস 64/3 64/3, আর -0 আসবে, সেটা আমার দরকার নাই, এটা এখানে থাকলো, আর এখানে প্লাস দিয়ে মডুলাস অফ কত আসলে বলো তো, তোমার হচ্ছে গিয়ে প্রথমে 5 বসো, 5 5 25 25 50, ওকে 50 মাইনাস 125/3, এবার ফর্মুলার মাইনাস আবার 50, আবার 50 কেন হবে এখানে, 4 বসালে 4 4 16 দুগুণ 32, হ্যাঁ 32, 4 4 16 দুগুণ 32 মাইনাস কত বলো তো, এখানে মাইনাস আসবে আমাদের হচ্ছে 4 4 64/3 64/3, ওকে, এবারে মডুলাস, ওকে। এখানে আমি এটাকে যদি উপরে নিয়ে এসে লিখি, দেখো আমি যদি এটাকে উপরে নিয়ে এসে রেখি তাহলে কি আসে একটু খেয়াল করো, এটা মিশাই দিয়ে উপরে নিয়ে আসলাম, উপরে মিশাই না দিয়ে আমি তোমার হচ্ছে পরের পেজে যাইতে পারি অ্যাকচুয়ালি, আচ্ছা খেয়াল করো এখানে লিখে একটু, পরের পেজে যাওয়াটা আসলে বেটার না, ওকে দেখি আমরা এখানে কি হয়, তোমার হচ্ছে গিয়ে 32 3 3 9 সরি 96 মাইনাস 64/3 প্লাস আমাদের এখানে তোমার হচ্ছে গিয়ে 3 করলাম মডুলাস অফ 3 করলাম 3 50 3 50 150 মাইনাস 125 হ্যাঁ অ্যান্ড মাইনাস 96, ওকে, অ্যান্ড হচ্ছে গিয়ে
64 মাইনাস মাইনাস হ্যাঁ মাইনাস 64 মাইনাস 64 ডিভাইড বাই 3 এর মডুলাস হবে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে আসো এখানে আমরা দেখি যে হচ্ছে গিয়ে 96 মাইনাস 64 তার মানে 32 বাই 3, ওকে। অ্যান্ড প্লাস আসবে হচ্ছে এখানে কত বলো তো, 96 150, ওকে, 64 96 150 64। আচ্ছা এখানে এটা মাইনাস এত, ওকে ফাইন, ঠিক আছে। ফর্মুলার মাইনাস মাইনাস এইটা প্লাস হবে অ্যাকচুয়ালি, সরি, এই মাইনাস মাইনাসে প্লাস হবে, সো এটা প্লাস হবে 150 64 মাইনাস তোমার 7/3 আসবে, ইয়েস 7/3 আসবে, মডুলাস তুলে দিলে তোমরা কত হলো 40, আচ্ছা 30, আরে 40 না রে বাবা 39/3 এবং 13 স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমরা ফাইনালি এই ক্যালকুলেশনগুলো করে আমরা পেলাম কি 13, ওকে। এই অ্যান্সারটা কত আসবে, এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে কত 13 বর্গ একক, ওকে। এই হচ্ছে আমাদের এটারই ক্যালকুলেশন। ব্যাপারটা বুঝতে পারছি। এই গ্রাফটাতে তুমি যদি ফিগারাইজ না করো, গ্রাফ ড্র না করো, তুমি এটাতে ক্যালকুলেট করতে পারবে না নর্মালি। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি, ওকে। অলরাইট, তাহলে চলো আমরা এই কোশ্চেনটা সলভ করি। দেখো এখানে এটা খুবই একটা সিলি কোশ্চেন এবং খুব ইজি এবং চমৎকার একটা কোশ্চেন। এই কোশ্চেনটাতে বলা হয়েছে যে তোমার ক্যালকুলেট দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন বাউন্ডেড বাই দ্য লাইন ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে 8 মাইনাস 2i6, তাই না? ওয়াই ইজ 8 মাইনাস 2i6, এই লাইনটাকে আমার হচ্ছে এরিয়াটা বের করা লাগবে, তাই না? আচ্ছা তাহলে এই যে এরিয়াটুকু আমার বের করা লাগবে, এই লাইনের, হ্যাঁ, এই এরিয়াটুকু বের করা লাগবে, ওকে। তাহলে আমি প্রথমে কি দেখবো বলতো, উইদাউট গ্রাফ, ওকে। আমরা প্রথমে কি দেখবো, উইদাউট গ্রাফ, অ্যান্ড পরে দেখবো কি উইথ গ্রাফ, তাই না? এখন প্রথমে দেখবো আমরা কি উইদাউট গ্রাফ, ওকে। উইদাউট গ্রাফ আমরা যেটা সলভ করি, খেয়াল করে দেখো, আমাদের যেহেতু এখানে কি আছে একটা তোমার হচ্ছে স্ট্রেট লাইন বা সরল রেখা আছে এবং এক্স অ্যাক্সিস আছে, তাই না? তাহলে এই সরলরেখা এক্স অ্যাক্সিসের সাথে কি পরিমাণ তোমার হচ্ছে ক্ষেত্রফল বা এরিয়া ক্রিয়েট করে সেটা আমাকে বের করা লাগবে। সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এক্স এর ভ্যালুটা বের করে নিব, এক্স এর ভ্যালুটা বের করে নিব, অর্থাৎ এক্স অক্ষের সাথে বা ওয়াই অক্ষের সাথে কি পরিমাণ অংশ ইন্টারসেক্ট করে সেই অংশটুকু বের করে নিব, ঠিক আছে না? ওকে, তাহলে দেখো যে আমরা যদি এখানে লিখি y ইজ ইকুয়াল হচ্ছে 8 মাইনাস 2i6, তার মানে আমি যদি 2i6 এই পাশে নিয়ে আসি, y ইজ ইকুয়াল হচ্ছে 8। এখন 8কে যদি ডিভাইড করি তাহলে কি থাকে বলো তো, x/4 প্লাস y/8, তাহলে আমরা কি পাচ্ছি বলো তো এখানে 1। অলরাইট, তার মানে আমার x অক্ষের সাথে তোমার হচ্ছে গিয়ে দেখো যে 4 অংশ কর্তৃত্ব করে এবং y অক্ষের সাথে 8 অংশ কর্তৃত্ব করে, এই সরলরেখার আমার এটা বের করা লাগবে, ওকে। অলরাইট, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যদি এই গ্রাফটাকে ড্র করি, গ্রাফ ড্র করলেও হবে না করলেও হবে, হ্যাঁ। তাহলে দেখো আমাদের এখানে আমরা যদি এটাকে সলভ করি, এই ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে x এর দুটো ভ্যালু পাই, হ্যাঁ, x এর দুটো ভ্যালু পাই। x এর ভ্যালু কি পাই, একটা 0 আর একটা হচ্ছে 4, আর y এর ভ্যালু কি পাই বলো তো, একটা y ইজ ইকুয়াল হচ্ছে কি পাই আমরা বলো তো, একটা 0 আর একটা হচ্ছে 8, ওকে। এই দুটো ভ্যালু পাই। যেহেতু আমরা x অক্ষের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করব, তাই যদি x অক্ষের সাপেক্ষে আমার ইন্টিগ্রেশনটা বের করা লাগবে, তাই এরিয়া বা ক্ষেত্রফল a ইজ ইকুয়াল হচ্ছে ইন্টিগ্রেশন অফ x এর জন্য আমরা কি বলতো 0 থেকে 4 পর্যন্ত, তাই না? 0 থেকে 4 পর্যন্ত। আর সমীকরণটা কি বলতো, y এর জায়গায় 8 মাইনাস 2i6, তাই কিনা বলতো dx, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো বলতো, 8 কে করলে আমরা পাবো 8x মাইনাস 2i6 এ করলে আমরা পাবো x2x²/2, দ্যাট মিনস 2 কেটে গেলে থাকে আমার শুধুমাত্র x²। আর এখানে লিমিট থাকবে কত বলতো, 0 থেকে 4, ওকে। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি এখানে, হ্যাঁ, এখান থেকে আমরা পাচ্ছি কি হচ্ছে গিয়ে দেখো এখান থেকে আমরা পাচ্ছি কি, ওকে, এখান থেকে আমরা পাচ্ছি কি অ্যাকচুয়ালি দেখো 8x মাইনাস x², তার মানে আমরা যদি 4 বসাই তাহলে কি পাই, 4 × 32 মাইনাস x² মানে 16, আর এখানে ফর্মুলার মাইনাস প্লাস 0। অলরাইট, তাহলে কি পাচ্ছি বলতো, 32 মাইনাস 16 মানে 16, এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের উত্তর, তাই না? দেখো তো অঙ্কটা খুব সহজ না, আমরা কোনো প্রকার গ্রাফ ড্রই করি নাই, অঙ্কটা করে ফেলে দিয়েছি, তাই না? অলরাইট, তাহলে এখন দেখো যদি আমি
এখানে গ্রাফটা ড্র করি, এই গ্রাফটা কেমন হবে বলো তো ব্যাপারটা। এখান থেকে আমরা গ্রাফটা যদি ড্র করি, এই যে দেখো খেয়াল করে যে এই সরলরেখা থেকে, অর্থাৎ এই সরলরেখাতে আমরা গ্রাফটা যদি ড্র করি, তাহলে গ্রাফটা হয় আমাদের কেমন বলো তো, যে গ্রাফটা হবে আমাদের এরকম বেসিক্যালি। দেখো এটা সরলরেখা আর সরলরেখা, তাই না? আর আমাদের এখানে দেখো এইরকম একটা স্ট্রেট লাইন পাবো আমরা, তাই কিনা বলো তো? এখানে একটা কী পাবো না বলো তো, এখানে স্ট্রেট লাইনটা পাবো আমরা এমন, আমরা একটা স্ট্রেট লাইন পাবো, তাই না? যেখানে ওয়াই অক্ষে কী পরিমাণ কর্তৃত্ব করছে 8 একক অর্থাৎ 0.8, আর এক্স অক্ষে কী পরিমাণ কর্তৃত্ব করছে বলো তো 4 একক অর্থাৎ 4.0, তাই কিনা বলো? এইবার আসো যে আমাদের এরিয়াটা বের করা লাগবে, এইটুকু এরিয়া বের করা লাগবে আমাদের, তাই না? এইটুকু এরিয়া বের করা লাগবে, এইটুকু এরিয়া বের করা লাগবে। তো এইটুকু এরিয়া বের করতে গেলে আমার এক্সের দিকে কোন পর্যন্ত ভ্যালুটা করে বলো তো? এখান থেকে আমার হচ্ছে 0 আর এখান থেকে 4, তার মানে আমরা ইন্টিগ্রেশনটা ঠিক এটাই করব, গ্রাফটা হচ্ছে শুধুমাত্র আমাদের এইটা। অ্যান্ড ফাইনালি যদি আমরা এরিয়া বের করতে চাই একইভাবে আমাদের y dx অ্যান্ড 0 to 4, তার মানে y dx মানে কি বলো তো? ওয়াইটা কি বলো তো? ফাংশনটা স্ট্রেট লাইন এক্স অক্ষের সাথে যে পরিমাণ এরিয়া সে বাউন্ড করে সেটা হচ্ছে আমাদের এটা। আর ওয়াই মানে কি বলো তো? 8 - 2x 0 to 4 অ্যান্ড dx। তাহলে কত পেলাম আমরা বলো তো? এখনই আমরা ক্যালকুলেশনটা করে আসলাম, সেটা হবে 16 বর্গ একক, 16 বর্গ একক। এটা হচ্ছে অ্যান্সার। আমরা গ্রাফ সহ এবং গ্রাফ ছাড়া এই ক্যালকুলেশনগুলো এভাবে করতে পারি। ওকে, যদি এটা আমরা পারি তাহলে দেখো আসো এই টাইপের আমরা আরও কিছু প্রবলেম দেখব। ওকে, অল রাইট। এখন আরেকটা অঙ্ক করি আমরা, মোটামুটি সিমিলার টাইপের যদিও বলছি না, বাট কাছাকাছি হবে। ওকে, দেখো যে এখানে ক্যালকুলেট দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য লাইন y = x² - 4x অ্যান্ড x অ্যাক্সিস। এখন x² - 4x অ্যান্ড x অ্যাক্সিসের মধ্যে যে আমার এরিয়াটুকু হবে বের করা লাগবে। তো আমরা ইকুয়েশনটাকে আমরা একটু সিম্পলিফাই করি, y = x² - 4x। হ্যাঁ, তাহলে আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি, দেখো x² - 2 ইন্টু, হ্যাঁ 2 ইন্টু 2, আচ্ছা 2 ইন্টু x ইন্টু 2। ওকে, তার মানে 4x হয়ে গেল। আর প্লাস আমি যদি এখানে 4 নিই তাহলে কী হয়ে গেল বলো তো? আমাদের এখানে একটা পূর্ণবর্গ হয়ে গেল। আর এই পাশে কি আছে? y। আর যেহেতু এখানে এক্সট্রা 4 নিয়েছি তাই এখানে আমরা একটা এক্সট্রা 4 যোগ করে দিব। তাহলে ফাইনাল আমরা কি পেলাম বলো তো? এখানে ভাইয়া বলো তো যে x - 2 টু দি পাওয়ার হোল স্কোয়ার, হ্যাঁ ইকুয়ালস হচ্ছে y + 2, তাই না? এইবার দেখো এই গ্রাফটা কেমন হবে? গ্রাফের শীর্ষবিন্দুটা কেমন আছে বলো তো? শীর্ষ কেমন আছে? শীর্ষ কেমন আছে বলো তো? শীর্ষ আছে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -2, অর্থাৎ এটা কোন কোয়াড্রেন্টে হবে বলো তো ভাইয়া? এই গ্রাফটা কোন কোয়াড্রেন্টে হবে? ওকে, এই গ্রাফটা হবে আমাদের হচ্ছে গ্রাফের এটা কোন কোয়াড্রেন্ট। আচ্ছা, আমরা গ্রাফটা তো প্রথমে গ্রাফ ছাড়াই বের করবো আমরা। সো প্রথমে এটা শীর্ষবিন্দুটা বের করে ফেলেছি, ঠিক আছে? এটা শীর্ষবিন্দুটা থাকলো আমাদের এখানে, হ্যাঁ শীর্ষবিন্দুটা আমাদের এখানে থাকলো। হ্যাঁ, ধরো আমরা এটাকে নিলাম, ওকে শীর্ষবিন্দুটাকে আমরা নিলাম এখানে, ধরো এটা থাকলো আমাদের এখানে শীর্ষবিন্দুটা। ওকে, ও নো, এটাকে নেব আমরা, শীর্ষবিন্দু আমার এখানে থাকলো। ওকে, অলরাইট, শীর্ষবিন্দুটা থাকলো। এখন দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে গ্রাফ ছাড়াই আমরা সলভ করব। আমরা জাস্ট প্যারাবোলাটা বা পরাবৃত্তটা কেমন হবে সেটা বোঝার চেষ্টা করছি। এবং দেখো যে আমরা তোমার হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালুটা বের করবো, যেহেতু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই ভ্যালু, তার মানে ওয়াই ভ্যালু 0 বসালে কত পাচ্ছি বলো তো? 0 হচ্ছে আমাদের হচ্ছে x² - 4x। তাহলে x² - 4x আমি যদি x কমন নিই তাহলে কি থাকে বলো তো? x - 4 আর হচ্ছে = 0। তার মানে এখানে কি পাচ্ছি বলো তো? x এর ভ্যালু দুটো পাচ্ছি আমরা, একটা 0 আর একটা হচ্ছে 4, তাই না বলো তো? ইয়েস, দ্যাট ইজ ভেরি কারেক্ট। x এর ভ্যালু 0 থেকে 4, x এর ভ্যালু 0 থেকে 4 এবং ওইটা আমার একটা পরাবৃত্ত। ওকে, তাহলে আমাদের এরিয়াটা কি আসবে খেয়াল করে দেখো যে এরিয়াটা আসবে, এরিয়া কি আসবে 0 থেকে 4 এর মধ্যে, 0 থেকে 4। ওকে, অল রাইট, 0 থেকে 4 অ্যান্ড আমার আছে কত? x² - 4x, x² - 4x, তাই কিনা বলো? dx আমরা নর্মালি করতেছি অ্যাকচুয়ালি। দেখো তারপরে কি আসে আমাদের এখানে, যেটাকে করলে আমরা কী পাবো বলো তো? x² - 4x কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কী হবে? x³ / 3
এক্স কিউব বাই 3 মাইনাস 4x² / 2 আসবে, তার মানে 2x² হবে অ্যাকচুয়ালি, 2x² হয়ে যাবে। আর এখানে লিমিট কথা বলতো 0 থেকে 4, তাই না? যেহেতু আমরা 4 মানে এক্সের ভ্যালু বা লিমিটটা বের করেছি এটা। তো এখন আসো আমি যদি এখানে একটু ইজিলি সলভ করার চেষ্টা করি, তাহলে এক্স কিউব বাই 3 অর্থাৎ 4 বসে দিলে কত আসে বলো তো? 4 64 বাই কত 3 মাইনাস 4 দুগুণ 8, তাই না? 4 দুগুণ আচ্ছা 4 4 আর 16 দুগুণ 32, সরি 8 হবে না, অ্যাকচুয়ালি এখানে হবে 32। তার মানে আমরা এখানে পাচ্ছি কি দেখো, মাইনাস হচ্ছে 0 হবে অ্যাকচুয়ালি, -0। ওকে, তার মানে এখানে আমরা পাচ্ছি কি বলতো যে 32 64 মাইনাস 96/3, তার মানে কত পাচ্ছি বলো তো আমরা? ইয়েস 32/3। এবার সামনে একটা মাইনাস আসছে, যেহেতু মাইনাস আসছে সো আমাদের অবভিয়াসলি এখানে একটা তোমার হচ্ছে কি সাইন নেওয়া লাগবে বলো তো? যেহেতু আমরা প্রথমে এটা খেয়াল করি নাই বা এটা আমাদের আসলে এতটা খেয়াল করা যায় না, নর্মালি মাইনাস আসলে পরে আমরা কি করব, এখানে একটা মডুলাস চিহ্ন নিয়ে নেব, ঠিক আছে না? মডুলাস চিহ্ন নিয়ে নিলে আমাদের ক্যালকুলেশনটা খুব সহজে হয়ে যাবে। ওকে, মডুলাস চিহ্ন নিয়ে নিলে আমাদের এখানে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো বলো তো? এটা সমান সমান লিখতে পারবো হচ্ছে গিয়ে দেখো 32/3, অ্যান্ড এটা হচ্ছে এত বর্গ একক, এটা অ্যান্সার। এইবার আসো আমরা গ্রাফটা ড্র করব। ওকে, এটা হচ্ছে উইদাউট গ্রাফ, তাই না? এটা কি ছিল বলো তো? উইদাউট গ্রাফ, উইদাউট গ্রাফ আমাদের হচ্ছে এটা ছিল, তাই না? উইদাউট গ্রাফ, আমরা উইদাউট গ্রাফ নিব অ্যাকচুয়ালি, উইদাউট গ্রাফ। ওকে, উইদাউট গ্রাফ আমাদের হচ্ছে এটা ছিল। এবার আসো উইথ গ্রাফ, এবার আমরা কি করবো বলতো? উইথ গ্রাফ করবো আমরা অ্যাকচুয়ালি। উইথ গ্রাফ, উইথ গ্রাফ করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে খেয়াল করে দেখো, এইটা লাগবে অ্যাকচুয়ালি। ওকে, উইথ গ্রাফ দেখো আমাদের এখানে এটা ছিল। আমি যখন গ্রাফটা ড্র করি সুন্দর করে, দেখো কি দাঁড়ায় আমাদের এখানে। তোমার যেহেতু এটা পরাবৃত্ত শীর্ষবিন্দু আমরা অলরেডি বের করে ফেলেছি। শীর্ষবিন্দুটা দেখতে কেমন বলো তো? শীর্ষবিন্দু কোথায় থাকবে? শীর্ষবিন্দুটা থাকবে আমাদের হচ্ছে এখানে, তাই না? দেখো এটা যদি আমার গ্রাফ হয়, ওকে, এটা যদি আমাদের গ্রাফ হয় তাহলে শীর্ষবিন্দুটা 2 - 2, তোমার হচ্ছে ওয়াইটা পজিটিভ, অর্থাৎ 2 - 2 কেন হবে মনে করছে এখানে আছে 2 - 2। ওকে, এবং দেখো এই পরাবৃত্তের ক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে পরাবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে এর সামনে পজিটিভ আছে, আমার গ্রাফটা উপরের দিকে যাবে, তাই না? ধরলাম এরকম গেল। ওকে, গ্রাফটা আমাদের এমন গেল, মোটামুটি ধরে নিলাম আমাদের গ্রাফটা এমন যাবে। ওকে, যদি আমার এমন যায় উপরের দিকে যাবে, উপরের দিকে হাঁকড়ে থাকবে, তাহলে আমাদের এরিয়াটা লাগবে কত বলো তো? এই এরিয়াটুকু লাগবে, এক্স অ্যাক্সিসের এই এরিয়াটুকু লাগবে। তো এখন আমাদের এই গ্রাফটা সহজ হয়ে গেল, আমরা এখান থেকে খুব সহজেই এরিয়াটুকু বের করে ফেলতে পারবো। যেহেতু এরিয়া এক্স অক্ষের নিচে, তাই আমাদের সামনে একটা মাইনাস আসছিল, আমরা তাকে খেয়াল করি না যেটা আমাদের নেগেটিভ সামনে নেওয়া লাগবে বা ডিটা মানে তোমার হচ্ছে যে একটা মডুলাস চিহ্ন বসানো লাগবে, তাই না? তাহলে এখান থেকে আমরা খুব সহজে এরিয়াটা বের করে ফেলতে পারবো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এবার আসো আমরা এখানে বের করবো অ্যাকচুয়ালি যে বের তো আমরা করে ফেলেছি অ্যাকচুয়ালি 0 অ্যান্ড এক্স অক্ষের উপরে 0 অ্যান্ড 4 পয়েন্টে এটা ইন্টারসেক্ট করবে, তাই না? এক্সের উপরে 0 4 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সো এটা হবে 4 পয়েন্ট, এটা হচ্ছে 0। তা এই এরিয়াটাকে আমাদের বের করলে অ্যান্সারটা হয়ে যাবে। সো এখন জাস্ট আগের মতোই কাজ করা লাগবে। গ্রাফটা আমি ড্র করলাম, তোমরা জাস্ট বাকিটা করে ফেলে দিবা, অ্যান্সার হয়ে যাবে এভাবেই। যদি গ্রাফ বুঝতে পারো তাহলে খুব ভালো, বুঝতে না পারলে উইদাউট গ্রাফ কেমনে করা লাগবে সেটাও আমি বলে দিলাম। ওকে, অলরাইট, ঠিক আছে। চলো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে কী ছিল বলো তো? পরের কোশ্চেনটা ছিল হচ্ছে এইটা, একটা চমৎকার এক্সেলেন্ট অসাম কোশ্চেন। এইটা অ্যাকচুয়ালি দেখো এখানে আমাদের একটা আইডিয়া দেয় যে নির্দিষ্ট যোগজীকরণ এবং তোমার হচ্ছে গিয়ে ক্ষেত্রফল বের করা দুটো কিন্তু এক জিনিস নয়, ঠিক আছে? এটারই প্রমাণ আমাদের এই কোশ্চেনটা দিচ্ছে। উপরে দেখো যে ইন্টিগ্রেশনটা আছে, নিচে আমাদের এরিয়াতে সেম ইন্টিগ্রেশন ব্যবহার করা লাগবে, বাট প্রবলেম ইজ এইটাতে এক প্রকার রেজাল্ট আসবে, এটাতে এক প্রকার রেজাল্ট আসবে। আমাদের ক্ষেত্রফলটা কখনো কিন্তু 0 বা নেগেটিভ হবে না। ওকে, ক্ষেত্রফল কোনো 0 নেগেটিভ হবে না। তো আসো এই গ্রাফের ক্যালকুলেশনটা করতে গেলে, এরিয়া বের করতে গেলে আমাদের দ্বিতীয় নম্বরটা যে ফ্রম x equals to -1 to x equals to 1 find the area between the bounded by y equals to x cube. ওকে, অ্যান্ড উপরে আমার -1 to 1 x কিউবের dx অর্থাৎ ইন্টিগ্রেশন করা লাগবে। তো আমরা একটা একটা করে সলভ করি। এক নম্বরে আসো আমরা সলভ করি। এক নম্বরটা আগে আমরা দেখার চেষ্টা করি এক নম্বরটা কী বলেছে আমাদের। হ্যাঁ, এক নম্বরের সলিউশন।
ওকে, 1 নম্বর সলিউশন কি আসবে যে ইন্টিগ্রেশন অফ তোমার হচ্ছে -1 to 1 x³ আমি একবার করে ফেলি না কেন, এটাকে না বসে আমি একবার করে ফেলি। সো ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসবে বলো তো, x⁴/4 আমাদের এখানে আসবে কত, -1 থেকে 1। আমি এখানে যদি বসায় দিই কি আসে বলো তো, -1 বসাই দিলে 1 বসাই দিলে কত হবে 1/4 অ্যান্ড আমাদের এখানে x³ অ্যাকচুয়ালি মানে x⁴/4 1 বসাই দিব, হ্যাঁ, তাহলে আমাদের 1/4 অ্যান্ড আমাদের এখানে যদি আমরা -1 বসাই দিলে -1 বসাইলে কত হবে 1/4 আসবে প্লাস 1/4, তাই না, 1/4 আমরা কত হবে 1/2 আসবে, তাই না। আমাদের এখানে তোমার হচ্ছে গিয়ে 1/2, আচ্ছা নো ওয়েট এ সেকেন্ড, নো এখানে মাইনাস হবে, সরি এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে মাইনাস হবে, আমি মিস্টেক করেছি অ্যাকচুয়ালি, নো ওকে, দেখো এখানে মাইনাস হবে কারণ এ মাইনাস হলে প্লাস হয়ে যায়, তার মানে সামনে মাইনাস আছে 1/4, আমি এখানে আসবে আমাদের 0, তাই না। আমি এখানে পাবো কি বলো তো, এখানে একটা পাবো 0, ওকে, এটা পেলাম 0। তার মানে আমাদের এই ইন্টিগ্রেশন করলে অর্থাৎ নির্দিষ্ট যোগজীকরণ করলে বা ডেফিনিট ইন্টিগ্রেশন করলে আমরা এখানে পাচ্ছি কি 0 পাচ্ছি। ইন দ্য মিন টাইম আমি যদি 2 নম্বর কোশ্চেন সলভ করি এখানে, ওকে, 2 নম্বর কোশ্চেন কি বলেছে যে -1 to 1 ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই y = x³। সো এটাকে আমাদের গ্রাফটা জানাই লাগবে, এই গ্রাফটা না জানলে আমাদের হবে না, এটা গ্রাফ সহ ক্যালকুলেট করা লাগবে। ওকে, দেখো যদি তাই হয় তাহলে ব্যাপারটা খেয়াল করতে, আমি গ্রাফটা যদি ড্র করি, গ্রাফটা যদি আমি ড্র করি তাহলে কি হবে দেখার চেষ্টা করি আমরা। ওকে, গ্রাফটা হবে আমাদের হচ্ছে এরকম অ্যাকচুয়ালি, ওকে, নো ওকে, এটা হচ্ছে আমাদের সেই y = x³ এর গ্রাফ, y = x³ এর গ্রাফ। এখন ইন দ্য মিন টাইম কখনো যদি তোমরা বাসায় বসে পড়তে পড়তে এই গ্রাফটা ভুলে যাও গ্রাফটা কেমন হবে দেখতে, তখন আমরা কি করব, ডাইরেক্ট বই খোঁজা শুরু করে দেব? নো, তোমার হাতের কাছে যে ডিজিটাল ডিভাইসটা আছে বা ইন্টারনেট যুক্ত সেখানে তোমরা ডাইরেক্ট চলে যাবা, অলরেডি তোমরা জানো, জাস্ট আমি ফান করতেছি, ডেসমস অ্যাপে চলে যাবো অথবা ওলফ্রেম আলফা অ্যাপে চলে যাবা, বা এই টাইপের আরও কয়েকটা অ্যাপস আছে যেগুলো তোমরা গেলে অটোমেটিক্যালি তোমরা গ্রাফ দেখিয়ে দিবে, জাস্ট ইকুয়েশন টাইপ করা লাগবে। চলো আমরা এই টাইপের একটা জায়গায় যাই যে আমাদের এখানে ডেসমসে যাব আমরা, অ্যাকচুয়ালি ডেসমসে গেলে আমরা এখানে কি পাবো, হ্যাঁ দেখো আমাদের এখানে যদি হচ্ছে গিয়ে এটা আসে, এটা কি আসবে, আচ্ছা ঠিক আছে, দেখো আমি যদি এখানে গুগলের মাধ্যমে যাই, সার্চ দেই ডেসমস, ওকে, ডেসমস দিলাম, এটা চলে এসছে ডেসমস, ওকে, ডেসমস সমস্ত কিছু দিলে আমরা কি পাবো, কই গেল ডেসমস, কই আচ্ছা ডেসমস অ্যাপ, শুধু ছবি কেন আসবে, সমস্ত কিছু আসবে না কেন। চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা, বেরিয়ে গিয়ে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে গুগল ক্রোমের মাধ্যমে যাই, গুগল ক্রোমের মাধ্যমে লিখবো কি এখানে ডেসমস, DESMOS, ডেসমস অ্যাপ নিলাম, তোমার হচ্ছে গিয়ে সার্চ দিয়ে দিলাম, সো সার্চ দিলে আমাদের আসলো কি লুকিং ফর চেঞ্জ টু ইংলিশ, ওকে, ডেসমস অ্যাপের বিউটিফুল ফ্রি ম্যাথ। সো আমাদের এখানে গ্রাফ ক্যালকুলেটর আসবো, আমরা গ্রাফ ক্যালকুলেটরে আসলেই দেখো মজার জিনিস তোমরা পেয়ে যাবা, অলরেডি তোমরা জানো। সো আমি ওই ইকুয়েশনটা এখানে মানে ইনপুট করবো, ইকুয়েশনটাকে ইনপুট করলে আমরা কী পাবো বলো তো, ইকুয়েশনটা ইনপুট এখানে মানে তোমার হচ্ছে একটা দেখো দেওয়াই আছে, তোমার হচ্ছে গিয়ে কিবোর্ড দেওয়াই আছে, এই কিবোর্ড দিয়ে আমরা করবো, আমাদের কি আসলে y = x³, y হচ্ছে আরে ডাবল আসে কেন, y হচ্ছে x³ x টু দি পাওয়ার 3, গ্রাফটা কেমন হবে এই যে দেখো, ব্যাপারটাকে বুঝতে পারছি, ঠিক সিমিলার গ্রাফটা আমি ড্র করছিলাম এখানে, ওকে।
এখন এখানে আরও একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি এখান থেকে গ্রাফ ড্র তো করছো, এটা ইন্টিগ্রেশন করে তুমি বের করে ফেলতে পারবা। ব্যাপারটাকে বুঝতে পারছি? দেখো ইন্টিগ্রেশন করে কেমনে বের করা যায়। আমি এখানে একটু করি, আমি ইন্টিগ্রেট করি। আমাদের এখানে ইন্টিগ্রেশন করার ফাংশন আছে। সো ইন্টিগ্রেশন করার ফাংশনগুলো আমরা যদি বের করি, ইন্টিগ্রেশন ওকে, ইন্টিগ্রেশন এই দেখো এখানে আমাদের ইনপুট করতে বলা হয়েছে। কত ছিল আমাদের বলো তো? এখানে আমাদের -1 to 1, সো -1 কই গেল, -1 2, এখানে আসবে 1 ওকে। আর এখানে x3, এখানে আমরা কি লিখবো বলো তো, dx। সো dx লেখার উপায়টা কি বলো তো, এই যে d এই যে x ওকে, তোমরা পেয়ে গেছো, দেখো 0। দেখছো? তোমরা কি দেখতে পাচ্ছ এটা? ইয়েস, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। যে তোমরা যদি দেখতে না পারো একটু স্ক্রিনটা জুম করে দেখতে পারো ওকে। তো এইটা হচ্ছে আমাদের, আমি যদি এটাকে একটু ঘুরাই দেই, তোমরা কি দেখতে পাচ্ছ কিনা বলো তো? ও হ্যাঁ, আমি বুঝছি যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকচুয়ালি। ইয়েস, দেখো তোমরা জাস্ট ডাইরেক্ট ইন্টিগ্রেশন করলে অ্যান্সারটা চলে আসবে। বাট আমাদের তো আসলে ইন্টিগ্রেশন আমরা করব, ঠিক আছে। ইন্টিগ্রেশন করার থেকে আমরা এরিয়া বের করবো। সো আমাদের এখানে এটাকে আমি আপাতত কী করতেছি, হাইড করে দিতেছি ওকে। সো ওকে ফাইন, এটা হাইড হয়ে যাক। আমরা আবার আমাদের ক্লাসের লেকচারে ফিরে আসি। সো এখানে খেয়াল করে দেখো যে এই যে আমাদের তোমার হচ্ছে গিয়ে আমি গ্রাফটা ড্র করেছি। সো মোটামুটি একই রকমের গ্রাফ আসছে। তো এইখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে খেয়াল করো যে আমার -1 to 1 লাগবে, 1 ধরলাম আমি, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে -1, সরি এখানে -1 এখানে হচ্ছে 1। তো আমাদের এরিয়া লাগবে হচ্ছে এইটারই অ্যাকচুয়ালি। হ্যাঁ দেখো হচ্ছে গিয়ে এইটা লাগবে এরিয়া। এইটুকু, এটা অ্যান্ড এটা ওকে। এই যে এরিয়াটুকু লাগবে আমাদের, আমাদের এরিয়াটুকু লাগবে, এইটুকু এরিয়া, একটা উপরে একটা নিচে। এই কারণে এখানে আমাদের অ্যাকচুয়ালি 0 আসছে। যে ডিফিনিট ইন্টিগ্রেশন বা নির্দিষ্ট যোগজীকরণে আমাদের কখনো তোমার হচ্ছে যে নিচের উপরকে একত্রিতকরণ করবে না, আমাদের এটা ক্ষেত্রফল বের করার জন্য আমরা একত্রিতকরণ করবে। মানে কথা হচ্ছে যে উপরের এরিয়া যোগ নিচের এরিয়া যোগ করতে হবে আমাদের। আর ইন্টিগ্রেশনে ডেফিনেট হিসেবে নির্দিষ্ট যোগজীকরণে জাস্ট এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, কারণ এটা নিচে আছে, এটা উপরে আছে, দ্যাটস 0 এসেছে। ব্যাপারটাকে বুঝতে পারছি আমরা? ইয়েস, আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আমাদের যেটা করা লাগবে ক্ষেত্রফল বের করার জন্য, আমাদের ক্ষেত্রফল বা এরিয়া বের করতে চাই 2 নম্বরের অ্যান্সার। খেয়াল করো যে এরিয়া ইজ ইকুয়ালস হচ্ছে এরিয়া ইজ ইকুয়ালস হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে 0 to -1, তার মানে আমরা -1 to 0 লিখতেই পারি। সো 0 to -1 লিখলাম, অথবা -1 to 0 লিখতে পারি। হ্যাঁ, যে মডুলাস নিলাম, এখানে দেখো আমি নেগেটিভ ধরবো পজিটিভ ধরবো, দেখো এটা নিচে আসছো, আমি এখানে তোমার হচ্ছে কি 0 to -1 যদি নিই, মডুলাস না নিলেও হবে, 0 to -1 ওকে। আমি মাইনাস লিখলাম কত, এটা কত, এই গ্রাফটা কত, ওয়েল x3 মানে x3 dx ওকে। আর প্লাস আবার এখানে কত বলো, 0 to 1 এখানে x3 dx। সেই যে মাইনাস নিয়েছি, এই মাইনাসটা আমাদেরকে ভিতরে প্রবেশ করে তোমার হচ্ছে যে এই নেগেটিভটা সরাই দিবে। সো মডুলাস এখানে না নিলেও চলবে, বাট তোমরা তারপরেও মডুলাসটা নিয়ে ক্যালকুলেট করতে পারো যদি কখনো এটা ব্যাপারটা বুঝতে না পারো, ঠিক আছে। তো এখন আসলে আমি যদি এখানে ইন্টিগ্রেট করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, 0 to -1 x3 - x3, তার মানে x3 কি পাবো না বলো তো, x3 আচ্ছা x⁴/4, সামনে একটা মাইনাস আছে তাই না। আর এখানে আমাদের লিমিটটা কি বলো তো, লিমিট আসবে 0 to -1 অ্যান্ড প্লাস এখানে কত বলো তো, x⁴/4, এখানে কত 0 to 1। ও নো, ঠিকই তো আছে, নো প্রবলেম, অল রাইট, আমরা এটা করতেই পারি। এবার আসো যে এখানে -1 বসলে কি আসবে, দেখো তো -1। ও আচ্ছা, আমরা এখানে এটা মিস্টেকটা করেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা মডুলাস বসাইতে হবে। -0 to -1 লিখছি না, সো এখানে আমাদের নেগেটিভ লেখার দরকার ছিল না, এখানে পজিটিভ লেখার দরকার ছিল, ঠিক আছে। আচ্ছা মডুলাস একটা বসাও ওকে, মডুলাসটা বসাই দাও, প্রবলেম কোথায়। তাহলে এখানে কি পাচ্ছি আমরা বলো তো, এরপর x⁴/4 মানে হচ্ছে -1 বসাই দিলে কত, 1/4 -1/4 মাইনাসের মডুলাস নিলে আমার কি আসবে 1/4 প্লাস এখানে কত আসবে 1/4, তাহলে 1/4 আমরা কত হবে 1/10, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ব্যাপারটাকে বুঝতে পারছি? আমাদের দেখো নির্দিষ্ট যোগজীকরণ আমার অ্যান্সারটা কত আসলো, নির্দিষ্ট যোগজীকরণ করলে আমাদের অ্যান্সারটা আসছে তোমাদের কত 0 ওকে। আর আমাদের এরিয়া বের করতে গিয়ে আমাদের অ্যান্সার কত আসছে হাফ। ব্যাপারটাকে বুঝতে পারছি? এই কারণেই আসলে গ্রাফটা শেখাটা জরুরি, বাট গ্রাফ না শিখতে পারলে তোমরা জাস্ট নর্মালি ক্যালকুলেট করলে হয়ে যাবে। তবে এই ইকুয়েশনের ক্ষেত্রে
এইটার ক্ষেত্রে তোমার কি বলা যায় বলো তো, তোমাকে গ্রাফটা শেখাই লাগবে। আর গ্রাফ না জানলে তোমার এরিয়া কিন্তু এটা নর্মালি আসবে না। বুঝছো ব্যাপারটা? ওকে, অলরাইট, চলো আমি আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। এখানে কোনো ডাউট থাকার কোনো কথা নেই বা ডাউট থাকার জায়গাও নেই এখানে। হ্যাঁ, অলরাইট। তো আসো আমরা পরের কোশ্চেনে চলে যাই অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড পরের কোশ্চেনটা কই গেল? পরের কোশ্চেনে যাই, 0 থেকে 1 পর্যন্ত ওয়াই লন এক্সের দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল কত হবে? অসাম একটা কোশ্চেন, খুবই ছোট, খুবই চমৎকার একটা অসাম কোশ্চেন, মাই ওয়ান অফ দ্য ফেভারিট কোশ্চেন। সো নাথিং টু বি ওয়ারিড। চলো আমরা কোশ্চেনটা সলভ করে ফেলি। সলভ করে কী করবো বলো তো? ওকে, সলভ করে ফেলি। তাহলে দেখো এখানে যদি আমরা সলভ করি, খেলে 0 থেকে 1 পর্যন্ত ওয়াই ইকুয়াল লন এক্স দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল কত হবে, তাই না? তাহলে আমাদের, আমি আগে গ্রাফ ছাড়াই করবো অ্যাকচুয়ালি, উইদাউট গ্রাফ। প্রথমে কি? উইদাউট গ্রাফ চেষ্টা করি, দেখি হয় কি না। ওকে, উইদাউট গ্রাফের যদি আমরা করা লাগে তাহলে ইন্টিগ্রেশন অফ এরিয়া ইকুয়ালস হচ্ছে লন এক্স দ্বারা ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, আর হচ্ছে কত? 0 থেকে 1। তাহলে 0 থেকে 1 লন এক্সকে করলে আমরা কী পাবো বলো তো? লন এক্সকে করলে ইন্ডিকেট করলে কত? তোমাদেরকে মনে আছে ব্যাপারটা? ইন্ডিকেশনটা খুবই সহজ এবং খুব নর্মাল ইজি। তোমার বারবার এগুলো করবা কেন, না করে ফর্মুলা মনে রাখতে পারো, আদারওয়াইজ তোমরা এটা ক্যালকুলেট করে মনে রাখতে পারো। সো আমরা ছোটো করে একটু দেখে নিই, লন এক্সকে ইন্টিগ্রেট করলে কী পাওয়া যায়? ওকে, ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। ওকে, যেহেতু এখানে লন এক্স আছে, লন এক্সের ডাইরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা নাই, তাই এটাকে আমরা চমৎকারভাবে ইন্টিগ্রেশন করব। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে দেখো যে এখানে একটা 1 ধরে নিব, আর 1 ইন্টু লন এক্স। ওকে, সো একটাকে ইউ একটাকে ভি ধরে ইন্টিগ্রেট করবো। লন এক্সকে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাই বলো তো? 1/x পাই। সো লন এক্সকে আমরা ইউ ধরবো আর 1কে ধরবো ভি। মনে আছে লিয়েট রুলসটা? ইউ ভি এর লিয়েট রুলস দিয়ে তোমরা করতে পারো। এখানে বেশ কয়েকটা ওয়েতে এটা ক্যালকুলেট করা যায়। লিয়েট মেথড অ্যাপ্লাই করে করতে পারো। ওকে, যেহেতু লিয়েট এখানে কাজ করবে না, জাস্ট ত্রিকোণমিতিক ফর্মুলা আছে, বাট ডিএক্সকে ধরলে আমাদের হবে। ওকে, ডিএক্স একটা টার্ম ধরতে পারবো আমরা। ওকে, আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে তোমার ডিআই মেথড অ্যাপ্লাই করে এটা করা যেতে পারে অনেক সময়, আবার এটাকে আমরা ইউভি মেথডে অ্যাপ্লাই করে করবো। ইউভি মেথডে করাটা বেস্টে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়। ওকে, চলো আমরা ইউভি অ্যাপ্লাই করি, তাহলে দেখি কি হয়। তো আমাদের ইউ থেকে গেল ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, অর্থাৎ ডিএক্স হবে শুধুমাত্র, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ কত? আরে ইউ কত? আমি একবারে লিখে ফেলতেছি। সো আমরা একটু করি। অলরাইট, মিশিয়ে দিই, নো প্রবলেম অ্যাট অল। আচ্ছা, ঠিক আছে। অলরাইট, তাহলে কী হবে বলো তো? এখানে যে লন এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লন এক্স, আবার ইন্টিগ্রেশন অফ হোয়াট? ডিএক্স। হ্যাঁ, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে আমাদের এখানে আবার ডিএক্স দেওয়া লাগবে। তাহলে এখানে ফাইনালি কী পাচ্ছে বলো তো? শুধুমাত্র আমার কী থাকলো? লন এক্স, আর এখানে ডিএক্স করলে আমরা পাবো এক্স, অর্থাৎ এক্স লন এক্স, মাইনাস এটাকে ইন্টিগ্রেট করলে কী পাই? লন এক্স করলে 1/x ইন্টু হচ্ছে ডিএক্স করলে পাই হচ্ছে এক্স ইন্টু কি আবার ডিএক্স। তো এটাকে ফাইনাল আমরা পাচ্ছি কি বলো তো? এক্স লন এক্স, আর এক্স কেটে গেল, তার মানে আমরা কী থাকলো বলো তো? এখানে শুধুমাত্র ডিএক্স থাকলো, ডিএক্স করলে আমরা এক্স পাই। তাহলে ফাইনাল আমরা কী পাচ্ছি বলো তো? এক্স লন এক্স মাইনাস এক্স এটা হচ্ছে আমাদের লন এক্সকে ইন্টিগ্রেট করলে এই জিনিস আমরা পাই। ওকে, সো এখন আসো আমরা যেখানে বসাই দিই ইন্টিগ্রেশন অফ এটা লন এক্সকে করলে আমরা কী পাচ্ছি বলো তো? এক্স লন এক্স মাইনাস এক্স, তাই না? আর এখানে কি আছে? 0 থেকে 1, 0 থেকে 1 এর মধ্যে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ব্যাপারটা কি আসে বলো তো? যে 1 বসে দিলাম এক্সের মান। সো এক্সের মান আমাদের 1 ইন্টু লন 1 এর মান কত? তোমরা অলরেডি জানো, লন 1 এর মান আমাদের কত বলো তো? 0 মাইনাস এখানে দেখো এক্সের মান কত? 1। ওকে, আর 0 বসালে তো সব কিছু 0 হয়ে যাবে, -0, তার মানে কথা হলো আমাদের -1। সো বেটার হয় এখানে একটা আমরা কী করবো বলো তো? যেহেতু এরিয়া বের করতেছি, সো আমরা এখানে একটা মডুলাস চিহ্ন দিয়ে দেবো। মডুলাস চিহ্ন দিয়ে দিলে আমাদের এখানে 1কে করলে আমরা কত বলো তো? পজিটিভ 1ই পাবো, তাই না? অ্যাকচুয়ালি এখানে একটু মিস্টেক হতে পারে। তো সেটা হচ্ছে গিয়ে এই 1 মডুলাস চিহ্ন, তার মানে আমরা 1 পেয়ে গেলাম, এত বর্গ একক। ঠিক আছে, তো এখন আসলে আমি যদি এটা গ্রাফ ড্র করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, দেখো গ্রাফটা কেমন হবে এটার গ্রাফটাকে বোঝার জন্য আমরা যদি এটা ক্যালকুলেট করি, হ্যাঁ, যে এটা গ্রাফটা কেমন হবে, এটা গ্রাফটা নর্মালি এমন হবে আমাদের। দেখো এই যে এমন হবে গ্রাফটা,
এমন হবে, আর এখানে 0 আর এখানে 1। সো এই এরিয়াটুকু আমাদের বের করা লাগবে। তো এরিয়াটুকু বের করতে গেলে দেখো আমাদের ইকুয়েশনটা ওইটাই, এটা হচ্ছে y ln x এর গ্রাফ, ln x এর গ্রাফ, এবং এই এরিয়াটুকু আমাদের এমন আসবে। সো 0 থেকে 1 এর মাঝখানে আমার এই ln x টা নিলে আমাদের এখানে কী হবে বলতো, এরিয়াটা খুব সহজে বেরিয়ে চলে আসবে। বাকিটা তোমরা নিজেরা করবা, এটা নিয়ে আরও ডিটেলসে আমি আসতেছি। এরপর আমরা দ্বিতীয় পর্বে আমরা ক্যালকুলেশনগুলো করবো আর কি বেসিক্যালি। ওকে, চলো আমরা এরিয়ার দ্বিতীয় পর্ব থেকে দেখা শুরু করি। রাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে, আল্লাহ হাফেজ, টাটা।